মোবাইলে কথা বলার সময় অনাকাঙ্ক্ষিতভাবে ধ্রুবর সাথে ধাক্কা লাগলো লাবণ্যর। স্বাভাবিক ধাক্কা লাগলেও মানা যেত, ধাক্কাটা ছিল অস্বাভাবিক একমাত্র লাবণ্যর কাছে। কেননা ধাক্কাটা লাবণ্যর বুকের নরম অংশে গিয়ে লেগেছে। চোখ বন্ধ করে ব্যথা সহ্য করার প্রয়াস করলো লাবণ্য। ধ্রুব ততক্ষণে লাবণ্যর দিকে ফিরে তাকিয়েছে। সে ব্যথাও পেয়েছে, তবে লাবণ্যর মতো বুকে নয়, পিঠে। লাবণ্য বুকে ব্যাগ চেপে ব্যথা সহ্য করতে থাকলো, কিন্তু কতক্ষণ সহ্য করবে? ব্যথাটা তো লেগেছে শরীরের এমন অঙ্গে যেখানে জনসম্মুখের সামনে ছোঁয়াও অসম্ভব। বাড়িতে থাকলে এতক্ষণে মেঝেতে শুয়ে কান্না করত লাবণ্য। লাবণ্য ব্যথার কথা তখনই ভুলে গেল যখন দেখলো ধাক্কা খাওয়ার মানুষটা আর কেউ নয়, লাবণ্যর বড় ভাইয়ের বন্ধু ধ্রুব, যিনি সুদর্শন পুরুষ হিসেবে অত্র এলাকায় পরিচিত। লাবণ্যকে দেখলেই যার মুখ নিঃসৃত লাবণ্যী ডাকটা ভেসে আসে, যার থেকে লাবণ্য প্রচন্ড রকমের দূরত্ব রেখে চলে। আশফাক ইউনুস ধ্রুব নামটা শুনলেই লাবণ্য দৌড়ে পালায়। লাবণ্যদের বাড়িতে আসলে জেরার ওপর রাখে, এজন্য ধ্রুব বাসায় আসলে লাবণ্য নিজেকে ঘরবন্দি করে রাখে। আর ৩২ দিন পর ধ্রুবর সামনাসামনি আসা লাবণ্যর ব্যথাযুক্ত অঙ্গের দিকে ভ্রুযুগল কুঁচকে তাকিয়ে রয়েছে। ভয়ে আড়ষ্ট ভাব বাসা বেঁধেছে মনে। কাচুমাচু নয়নে ধ্রুবকে দেখে এক নিঃশ্বাসে বলল, পেছনে আপনি আছেন জানলে কখনোই ধাক্কা খেতাম না। এবারের মতো ক্ষমা। জানলে বেশি করে ধাক্কা দিতি, তাই না লাবণ্যী? ছলো ছলো চোখে মাথা নেড়ে না বলল লাবণ্য, কিন্তু সে শুনলে তো। মন গড়া কথা সাজিয়ে পুনরায় বলতে শুরু করলো, পিকনিকে কি তুইও যাচ্ছিস? আমাকে অনুসরণ করছিস না তো? শুনেছি তোর ২৪ নম্বর বিয়ের ঘর আসলো সেদিন, পাত্রপক্ষ নাকি বিয়ে ভেঙেও দিয়েছে। কিরে, ঘটনা কি সত্যি লাবণ্যী? নিজের বন্ধুদের সামনে কথাটা বললেও সমস্যা ছিল না লাবণ্যর। সমস্যা বাঁধল তো তখন যখন সে দেখলো ধ্রুবর বন্ধুরাও সেখানে উপস্থিত রয়েছে। উপস্থিত থাকাটাও বড় কথা না, সকলেই উদ্গ্রীব হয়ে লাবণ্যর উত্তরের আশায় তাকিয়ে আছে। লাবণ্য হ্যাঁ বললেই সকলে বিশ্বাস করবে। ফোঁস করে নিঃশ্বাস ফেলল লাবণ্য। ব্যথা অনেকটাই কমে এসেছে, চাপ লাগলে ব্যথা করবে। ব্যথিত ও ভঙ্গ হৃদয় আড়াল করে শুধালো, ঘটনা সত্যি। ধ্রুবর বন্ধুরা একসাথে আহারে বলে উঠল। সিয়াম বলল, তোমার জন্য ভালো কেউ আছে লাবণ্য। এত রূপসী মেয়েটার বিয়ে ভাঙার ভালো লক্ষণ বলে মনে হচ্ছে না। বয়স কম, তার পাত্রপক্ষ পছন্দ করছে না। লাবণ্য শুনেই গেল, নত মাথা দুলিয়ে চলে যেতে চাইল। ধ্রুব এতক্ষণ মজা নিচ্ছিল। লাবণ্যকে চলে যেতে দেখে বলল, আমার তো লাবণ্যীর হাবভাব সুবিধা লাগছে না। একটা মেয়েকে এতবার রিজেক্ট করার কারণ অবশ্যই আছে। লাবণ্যী, তুই কি পাত্রপক্ষের সামনে সাজগোজ ছাড়াই চলে যাস? লাবণ্যর চলে যাওয়া হলো না, পেছনে ফিরে উত্তর দিল, সেজে গুজে যাই, ছোট ফুপু সাজিয়ে দেয়। ধ্রুব সজোরে তালি দিল। কণ্ঠে তার উৎফুল্লতা, যেন এই মুহূর্তে কঠিন অঙ্কের সমাধান করতে পেরেছে। এই জন্যই তো বলি, পাত্রপক্ষ কেন বারবার বিয়ে ভেঙে দেয়। সাজলে তোকে যে শেওড়া পাড়ার পেতনির মতো লাগে, এই কথা কেউ বলে নাই। বলবে বা কিভাবে? কেউ কি আমার মতো তোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নাকি? লাবণ্য এবার মাথা উঁচু করে ধ্রুবর দিকে তাকালো, আর তাকানোতেই হাজার প্রশ্নের উত্তর মিলল। শেষোক্ত কথাতেই সে আটকে গেল। নির্জীব কণ্ঠে বলল, কিন্তু এবার তো সেজে গুজে পাত্রপক্ষের সামনে যায়নি। ধ্রুব চমকালো, হয়তো কিছুটা অপ্রস্তুত হলো। লোকানো কোনো অনুভূতি প্রকাশ পেল মনে হলো। ধমকের গলায় বলল, বড়দের মুখের উপর কথা বলতে শিখে গেছিস? বেয়াদব মেয়ে, যা বাসে উঠে বস। নিরুত্তর লাবণ্য তাই করলো। বাসে উঠে পেছনে সবচেয়ে ভালো সিটটাতে বসলো। আজ তার ভাগ্য খুবই খারাপ। সে আর কোনোভাবেই তার মেজাজ খারাপ করতে চায় না। এমনিতেও কম ব্যথা পায়নি। ধ্রুবর কথা ভেবে বাড়তি ব্যথা পেতে চায় না সে। লাবণ্যদের গন্তব্য সিলেট ভ্রমণ।
লাবণ্যর বড় ভাইয়ের নাম সাদিফ। সাদিফের বন্ধু মহলের সংখ্যা সীমিত। 3 জন বন্ধুর সাথে ছেলেবেলা বড়বেলা পার করেছে সাদিফ। কথা ছিল 4 বন্ধুর পরিবার বর্গ নিয়ে একসাথে ভ্রমণ করতে যাবে। সবই ঠিক ছিল, শেষ মুহূর্তে এসে মান্নানের পরিবার নাকচ করে দিল। এক পরিবারের জন্য অন্য পরিবারগুলো নাকচ করলো। তবে বাচ্চাদের আনন্দে ব্যাঘাত ঘটাতে আসেনি কেউ। লাবণ্যর মতো মান্নানের ছোট বোন, সিয়ামের ছোট ভাই তৃপ্তির স্বামী সহ যাচ্ছে। বিয়ে ভাঙা বড়সড় ব্যাপার নয়, কিন্তু এবারের ছেলেটা লাবণ্যকে কুৎসিত চেহারার মেয়ে বলেছে। এমন নয় যে লাবণ্যর গায়ের রং কালো, শ্যামলা গায়ের রং। চেহারার উজ্জ্বল ভাব আছে, টানা চোখে কাজল দিলে মায়াবতী লাগে। লাবণ্যর সাজের মধ্যে কাজল পর্যন্তই সীমাবদ্ধ। লাবণ্যর বাবা তো মায়াপরি বলে ডাকেন, মা মাথায় তুলে রাখেন। ভাইয়েরও খুব আদরের। শুধুমাত্র ধ্রুবর কাছে লাবণ্য হাসির পাত্র। লাবণ্যর মনের কোঠায় ধ্রুবর জন্য আলাদা জায়গা রয়েছে। ধ্রুব যদি কোনোদিন জানতে পারে তবে শুলে চড়াবে। কানে হেডফোন গুঁজে লাবণ্য সিটে গা এলিয়ে দিল। চোখ বন্ধ করে পছন্দের গান শুনতে থাকলো। বাহিরের জগতের আনন্দ উল্লাস থেকে দূরে সরিয়ে নিল নিজেকে। লাবণ্য নিজেকে বেশিক্ষণ সকলের থেকে দূরে সরিয়ে রাখতে পারল না। পেছনের সিট থেকে কেউ একজন তার চুল পেঁচিয়ে ধরল। লাবণ্য সামান্য আর্তনাদ করে হাত জোড়া মালিকের হাতের ওপর রাখলো। কান থেকে হেডফোন সরিয়ে পেছনে ফিরে তাকালো। ধ্রুবকে স্বাভাবিক হয়ে বসে থাকতে দেখে অবাক হলো। লাবণ্যর চুল পেঁচিয়ে ধরে এক মনে মোবাইল দেখছে। লাবণ্যর চোখে পানি জমা হলো, গলার স্বর ভারী হয়ে এলো। তারপর বলল, আমার চুল ছেড়ে দাও ধ্রুব ভাইয়া। ধ্রুব সাথে সাথে চুল ছেড়ে দিল। চুলের গোড়া জ্বলে যাচ্ছে। এভাবে চুল টেনে ধরার কারণ খুঁজে পেল না লাবণ্য। সে প্রশ্নের উত্তর পাওয়ার আশায় ধ্রুবর দিকে তাকিয়ে থাকলো। ধ্রুব মোবাইলে চোখ রেখে বলল, তোর তো আজ ব্যথা পাওয়ার দিবস মনে হচ্ছে। গত বছরে কি এই দিবস পালন করেছিলি? চোখের পানি মুছে লাবণ্য নাক টেনে উত্তর দিল, গত বছরের কথা আমার কিভাবে মনে থাকবে? মনে রেখে কি করবি? ইচ্ছে করে ধাক্কা দিতে ঠিকই মনে থাকে। উফ, পিঠ এখনো টনটন করছে। লাবণ্য মিনমিন সুরে আওড়ালো, ব্যথা আমারও লেগেছে, আপনার পিঠে আর আমার বুকে। ধ্রুব হয়তো কথাটা শুনেছে। ফোন থেকে চোখ সরিয়ে লাবণ্যর চোখে চোখ রাখলো। এতে যেন লাবণ্যর মনে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব ঘটাতে শুরু করলো। ধ্রুব 2 সিটের মাঝামাঝি ফাঁকা অংশটাও ঘুচে দিল। 2 হাত লাবণ্যর সিটের ওপর রাখলো। লাবণ্য সরে গেল, শরীর সামনের সিটের দিকে এলিয়ে দিল। ধ্রুব বাম চোখ টিপে বলল, সবকিছু ঠিক আছে তো? কোনো ক্ষয়ক্ষতি হয়েছে নাকি চেক করেছিস? লজ্জায় লাবণ্যর কান গরম হয়ে আসলো। সে ধ্রুবর দিকে আর চোখে তাকালো, তারপর জানালার বাইরে তাকালো। মুখ নিঃসৃত হলো ছিঃ শব্দ। ধ্রুব হাসতে লাগলো। হঠাৎই মুখের ভাবভঙ্গি পরিবর্তন করে বলল, এতদিন আমার থেকে পালিয়ে বেরিয়েছিস কেন? আমি কি বাঘ নাকি সিংহ যে তোর বাড়িতে গেলে নিজেকে বন্দি করে রাখিস? লাবণ্য চোরা চোখ এদিক সেদিক ঘোরাফেরা করতে ব্যস্ত। তখনই সাদিফ ব্যাগপত্র হাতে নিয়ে বাসে উঠল। লাবণ্য হাঁপ ছেড়ে বাঁচল। সাদিফের পিছু অন্যান্যরা আসতে লাগলো। লাবণ্য এতক্ষণে খেয়াল করলো বাসে এত সময় তারা দুজনই ছিল। সাদিফ এসে ধ্রুবর কোলে ব্যাগ পোটলা ছুঁড়ে দিয়ে লাবণ্যর পাশে বসে বলল, বলেছিলাম খেয়াল রাখতে। লাবণ্যকে ভয় দেখাতে তোকে পাঠাইনি, ইডিয়েট। ধ্রুব ব্যাগ পাশের সিটে রেখে বলল, আরে ভয় দেখালাম কোথায়? আমি তো পিরিতের এবিসিডি শিখাচ্ছিলাম। সাদিফ সহ উপস্থিত বন্ধুরা হাসতে শুরু করলো। ধ্রুবর কথা সকলেই মজার ছলে নিলেও লাবণ্যর মনে অন্যরকম প্রভাব ফেলল। সে লজ্জায় লাল নীল হয়ে নুয়ে পড়ল। কানে হেডফোন গুঁজে বিড়বিড় করলো, সময় হলে আপনার কাছ থেকেই পিরিতের পিএইচডি ডিগ্রি অর্জন করবো ধ্রুব ভাইয়া। রাতের আধারে ভ্রমণ করার সময় আনন্দময় মুহূর্তে লাবণ্যর কাছে ধ্রুবর আনমনে চেহারা বেমানান লাগলো। বাসে থাকা সকলেই গানের আসরে নিমজ্জিত, একমাত্র ধ্রুব ব্যতীত। লাবণ্যর আনন্দ বিষিয়ে উঠছিল ধ্রুবহীন।
ছটফটে লাবণ্য চোখের পলকেই নিয়ে গেল। সকলের আড়ালে লাবণ্য ধ্রুবর কাছে যাওয়ার চিন্তা করলো। রাতের আকাশে চাঁদ যেন এক টুকরো রূপালী সহস্র পৃথিবীর বুকে সোনালি আলো ছড়িয়ে দিচ্ছে। তার নরম আলোক রেখা সবকিছু ফাঁস করে দেয়, কিন্তু কিচ্ছু বলেও না। আকাশের আধারে লুকিয়ে থাকে তার অন্তর্দ্বন্দ্ব, আবার একদম নিঃশব্দে পৃথিবীকে আলোকিত করে রাখে। চাঁদের ছায়া যেন এক নিঃশব্দ সঙ্গীত, যে সঙ্গীত কেবল হৃদয়ের গহীনে বাজে। তার আলো, তিথি আর স্থানকাল ভেদ করে সারা পৃথিবীতে এক চিরকালীন সম্পর্ক সৃষ্টি করে। চাঁদ রাতের অন্ধকারে তার স্নিগ্ধতায় পৃথিবীকে আলোতে ভরে তোলে, আবার কখনো নীরবতার মাঝে একটি গভীর রহস্যের জন্ম দেয়। ধ্রুবকেও লাবণ্য কাছে নীরবতার মাঝে রহস্যময় লাগছে, তবে ব্যতিক্রমী। বন্ধু মহলের সামনে লাবণ্যর সাথে অচেনা মানুষের মতো আচরণ করে, অথচ একাকী লাবণ্যের পছন্দের মানুষ ধ্রুব। প্রেমিক যুগলের জন্য চাঁদ রাতে এক বিশেষ অনুভূতির সৃষ্টি করে। চাঁদের নরম আলো যেন তাদের মনের অজানা কোণগুলোকে উন্মুক্ত করে। সেখানে তাদের ভালোবাসার প্রতিটি অনুভূতি স্পষ্ট হয়ে ওঠে। আকাশের গভীরতায় তারা একে অপরকে খুঁজে পায়, যেন দুজনার হৃদয়ের কথা চাঁদ শুনছে, আর তারা একে অপরের নিঃশব্দে অঙ্গীকারে মুগ্ধ। চাঁদের আলোকিত পথ ধরে তারা একে অপরকে নিয়ে চলে। হালকা বাতাসে মিলিত হাসি আর আকাশের মায়াবী রূপে ভেসে যাওয়া প্রেমের প্রতিজ্ঞা। চাঁদ যেন তাদের ভালোবাসার সাক্ষী, একে অপরকে বাঁচিয়ে রাখার প্রতীক। ধ্রুব বাসের পেছনের সিটে কানে হেডফোন গুঁজে সিটে মাথা এলিয়ে শুয়ে আছে। লাবণ্য সকলের আড়ালে ধ্রুবর কাছে গেল, অতি সমর্পণে ধ্রুবর পাশের সিটে বসল। ধ্রুবর ডান কান থেকে হেডফোন সরিয়ে নিজের কানে গুঁজল। লাবণ্যর প্রিয় গান বাজছে। লাবণ্যর লোভ জাগছে ধ্রুবর মন খারাপের কারণ জানার জন্য, কিন্তু এখন সেই সময় না। লাবণ্যর সাহস হলো না ধ্রুবর কানে পুনরায় হেডফোন গুঁজে দেওয়ার। যেভাবে এসেছিল সেভাবেই চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু বিপত্তি তখন ঘটল যখন লাবণ্য মান্নানকে তাদের দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখল। লাবণ্য সামান্য ভয় পেল, ঠোঁটের কোণে মিথ্যা হাসি এনে চিৎকার করে ধ্রুবকে ডাকলো, ধ্রুব ভাইয়া, লাঞ্চ করবেন না? লাবণ্যর চিৎকার এতই বিকট ছিল যে বাসের অন্যান্যদের গানের আসর ভঙ্গ হয়ে লাবণ্যর দিকে মনোযোগ দিল। ধ্রুবর এক কান খালি ছিল বিধায় কানের শব্দটা পর্দায় গিয়ে লাগলো। ততক্ষণে মান্নানের চেহারায় বিস্মিত ভাব চলে গিয়ে বিরক্তির ভাব চলে এলো। সে লাবণ্যর কথার প্রতি উত্তরে বলল, রাতে কেউ লাঞ্চ করে না, ডিনার করে। লাবণ্য ওপরে ওপরে হাসলেও তার ভেতরের সুনামির তাণ্ডব সেই বুঝতে পারল। ধ্রুব ঠোঁট নাড়ানোর আগেই নিজের সিটের দিকে এগোলো। মান্নান ধপ করে ধ্রুবর পাশে বসলো। নেচে বেচারা হাঁপাচ্ছে। ধ্রুবর দিকে তাকিয়ে নাখোশ কণ্ঠে বলল, এখনো বলিসনি শালা সারা জীবন সিঙ্গেলে থাকবি? ধ্রুবর মলিন হাসল। চোখ বন্ধ করে ঠোঁটের কোণের তৃপ্তি হাসিটা মান্নানকে উপহার দিল। ভোরে সিলেট শহরে পৌঁছালো। বাস থেকে নেমে লাবণ্য লম্বা নিঃশ্বাস ফেলল। কাঁধের ব্যাগ শক্ত হাতে চেপে চারপাশে চোখ বুলাতে লাগলো। চারপাশের সবুজ প্রকৃতিতে নিজেকে হারিয়ে ফেলল। ক্যামেরা বের করে চারপাশের পরিবেশ রেকর্ড করে নিল। ক্যামেরার সাথে লাবণ্য ঘুরছে। হঠাৎই তার চোখ আটকালো রাস্তার পাশে ধ্রুবর ওপর। চা বিক্রেতার কাছ থেকে সিগারেট জ্বালিয়ে মনের সুখে আকাশে ধোঁয়া উড়াচ্ছে। ক্যামেরা ব্যাগে ভরে লাবণ্য ধ্রুবর দিকে এগিয়ে গেল। সাদিফ সহ অন্যান্যরা প্রাকৃতিক প্রয়োজন সম্পাদন করতে গেছে। লাবণ্য ধ্রুবর কাছাকাছি আসতেই নাগের সিগারেটের বিশ্রী গন্ধ পৌঁছালো। লাবণ্যর হাত সাথে সাথে নাকে চলে গেল। সে নাক এবং মুখ কুঁচকে নিল। ধ্রুবর পাশে দাঁড়িয়ে এক কাপ চা চাইল। ধ্রুব ভদ্রতা দেখালো না। সিগারেটের ধোঁয়া ফুসফুসে ছড়াতেই ব্যস্ত রইল। লাবণ্য ভেবেছিল তাকে দেখে ধ্রুব সিগারেট ফেলে দিবে, কিন্তু হলো উল্টো। ধ্রুব ইচ্ছে করে লাবণ্যর সামনে ধোঁয়া উড়াতে থাকলো, যার কারণে লাবণ্য
কাশি উঠে গেল। সে ডান হাতে ধোঁয়া সরাতে চেষ্টা করলো। তখনই ধ্রুব বাম হাত দিয়ে লাবণ্যর 2 হাত চেপে ধরল। ডান হাতের বৃদ্ধা ও কনিষ্ঠ আঙুলের চাপে পিষ্ট হয়ে যাওয়া সিগারেট ঠোঁটে লাগালো। লম্বা টান দিয়ে লাবণ্যর মুখের উপর ছেড়ে দিয়ে বলল, আগুনে পুড়ে আমি একাই কেন ছাই হব? তুইও হবি। এটা তো নমুনা মাত্র, সামনে তোর জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। লাবণ্য কিছু বুঝল না, তবে ধোঁয়া নাকে মুখে দেখে খারাপ অবস্থা হয়ে গেল। কাশতে কাশতে এক পর্যায়ে বমি করে দিল। ধ্রুব পকেট থেকে চকলেট বের করে মুখে ঢুকালো। তার চোখ মুখ খুবই শান্ত। এই মুহূর্তে সে কোনো অঘটন ঘটায়নি। এদিকে লাবণ্য বমি করতে করতে জান যায় যায় অবস্থা। ধ্রুব লাবণ্যর হাত ধরে রাখলো, কিন্তু কোনো সান্ত্বনা দিল না। লাবণ্যকে ঠিক হতে না দেখে ভয়ঙ্কর কাণ্ড করে বসল। সে সোজা লাবণ্যর নাভিতে হাত রাখলো। এতে করে লাবণ্যর চোখ জোড়া বড় হয়ে গেল। শরীরে অন্যরকম শিহরণ বয়ে গেল। ধ্রুব শুধু হাত রাখলই না, কিছু সময় চেপে ধরে রাখলো। আশ্চর্যজনকভাবে লাবণ্যর বমি করা কমে গেল। লাবণ্য শরীর ছেড়ে দিল। সে রাস্তার পাশেই ফুটপাতের ওপর বসে পড়ল। বমি করার কারণে লাবণ্যর চোখ লাল হয়ে গিয়েছে। সে রক্তিম বর্ণ চোখে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুবর নজর অন্যদিকে। মুখে থাকা চকলেট 2 বার উল্টাপাল্টা করলো শব্দ করে। ধ্রুব চাওয়ালার কাছ থেকে 1 কাপ লেবু চা এনে লাবণ্যর সামনে ধরল। লাবণ্যর তখন কি হলো কে জানে। ধ্রুবর হাতে থাকা লেবু চা সে ফেলে দিল। এতে করে কিছু চা ধ্রুবর হাতে পড়ল, কিন্তু ধ্রুব কোনো পাত্তা দিল না। ততক্ষণে সাদিফ চলে আসলো। বোনকে বসে থাকতে দেখে প্রশ্ন করল, কি হয়েছে? ধ্রুব উত্তর দিল, বমি করেছে, বাস জার্নি করতে পারে না। তবুও কেন এটা নিয়ে আসলি? শালা, আনন্দটাই মাটি করে দিল। সাদিফ ধ্রুবর কথায় কান দিল না। সে লাবণ্যকে ধরে পাশের হোটেলের দিকে এগিয়ে গেল। চলে যাওয়ার সময় লাবণ্য অশ্রুমাখা নয়নে মনে মনে বলল, আপনি খুব খারাপ ধ্রুব ভাইয়া, খুব খারাপ। আমি আর কখনোই আপনার আশেপাশে থাকবো না। লাবণ্য তার কথা রেখেছে। সত্যি সে ধ্রুবর আশেপাশে গেল না, ধ্রুবর দিকে ফিরেও তাকালো না। 2 ঘন্টার মধ্যে সে ঠিক হয়ে গেল। বড় ভাইয়ের পিছু পিছু ঘুরঘুর করতে থাকলো। লাবণ্যরা পৌঁছালো মাধবকুণ্ডের ইকো পার্কে। সময় অপচয় না করে জলপ্রপাতের কাছে আসলো। প্রায় 200 ফুট উঁচু টিলা হতে পাহাড়ি ঝর্ণা পতিত জলরাশি দেখে উৎফুল্ল হয়ে গেল। তৃপ্তি স্বামীকে নিয়ে ফটাফট ছবি তুলতে ব্যস্ত। সাদিফ মান্নান ঝর্ণায় ভেজার প্রস্তুতি নিতে থাকলো। জলাধারের উৎস উঁচু পাহাড়ের ঝর্ণাধারা আর রাশি রাশি জল, সে এক অপূর্ব দৃশ্য। লাবণ্যর মনে ভিন্ন এক ভালো লাগায় মুগ্ধ করতে লাগলো। জলপ্রপাত ও আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে রয়েছে ওয়াচ টাওয়ার। লাবণ্য ভাইয়ের কাছে সেখানে যাওয়ার বায়না ধরল। সাদিফ বোনের সকল আবদার পূরণ করবে বলল, কিন্তু আদৌ পারবে তো? প্রপাতের নিকটেই খাসিয়া নৃগোষ্ঠীর বসবাস। লাবণ্য শুনেছে এরা পরোপকারী হয়ে থাকে। লাবণ্য একজন মেয়েকে পেয়ে বলল যে দূরে বসে পানিতে কিছু কুড়াতে ব্যস্ত। জলপ্রপাতের চতুর্দিকে বিশাল বনভূমি অবস্থিত। ধ্রুবর কপাল কুঁচকে এক জায়গায় বসলো। তার মধ্যে আনন্দ উন্মাদনা কাজ করছে না। তার তীক্ষ্ণ দৃষ্টি লাবণ্যর ওপর আটকে আছে। লাবণ্য ফিরেও চাইছে না। লাবণ্য জলরাশির কিছু ছবি তুলে নিল। সাথে নিজের কোনো ছবি না থাকলে বান্ধবীদের কিভাবে মুখ দেখাবে। আশেপাশে তার ছবি তুলে দেওয়ার মতো কাউকে পেল না। সাদিফ ও মান্নান জামা পাল্টাতে চলে গেছে কোথায়। তৃপ্তি তার বরের সাথে ব্যস্ত। একমাত্র কাজ নেই ধ্রুবর। লাবণ্য চাইছে না মানুষটার কাছাকাছি থাকতে, কিন্তু ভাগ্য কিভাবে যেন ধ্রুবর কাছেই পাঠিয়ে দেয় লাবণ্যকে। এ যেন চুম্বক এবং লোহার আকর্ষণ বিকর্ষণ শক্তি। লাবণ্য আর যাই হোক ধ্রুবর কাছে যাবেই না বলে নিয়ত করলো। ক্যামেরা ব্যাগে রেখে ঝর্ণার কাছাকাছি গেল। ধ্রুব বিরক্ত হয়ে তখন সিগারেট ধরাচ্ছিল। লাবণ্যর দিকে খেয়াল ছিল না তার। নিষেধকৃত বর্ডার পেরিয়ে লাবণ্য কখন যে পিচ্ছিল পাথরের দিকে এগিয়ে গেল টের পেল না। যখন ধ্রুবর চোখ লাবণ্যর উপর পড়ল ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেল। লাবণ্য 2 হাত হাওয়ায় ভাসিয়ে এক পাথর থেকে অপর পাথরে লাফাতে ব্যস্ত।
না না বলতে বলতে ধ্রুব জ্বলন্ত সিগারেট ফেলে দৌড় দিল। পানির ওপর দৌড়ানো সম্ভব নয়। হাঁটুর নিচ অবধি পানি দিয়ে দ্রুত এগিয়ে যাওয়ার সময় শরীরের অর্ধেক অংশ ভিজে গেল। ধ্রুবর সেদিকে খেয়াল নেই। এদিকে প্রথম কয়েকটা পাথরে পা ফেলে আনন্দ অনুভব করছিল লাবণ্য, কিন্তু পানির আরেকটু কাছে গেলে পিচ্ছিল পাথরে পা ফেলে বুঝতে পারলো কত বোকামি করে ফেলেছে সে। দুইটা পিচ্ছিল পাথর ডিঙিয়ে 3 নাম্বার পাথরে পা রাখতেই পিছলে পড়ে গেল লাবণ্য। আ বলে চিৎকার করে চোখ বন্ধ করে নিল। সে বুঝলো অতিরিক্ত পাকনামির ফল সে এখন ভোগ করবে। হয়তো সে জমের বাড়ি যাবে, নয়তো হাসপাতালের বাড়ি। লাবণ্য মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে। ধ্রুব তাকে বাঁচাতে না পারলেও পর্যটকদের নিয়ে আসা একজন গাইড বাঁচিয়ে নিয়েছে। পা ফসকে যাওয়ার কারণে ডান পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছে লাবণ্য। ডান হাতও পাথরের সাথে আঘাত লেগে সামান্য ছিলে গেছে। গাইড লাবণ্যকে ধরে পিচ্ছিল পাথর ডিঙিয়ে সমতল ভূমিতে নিয়ে আসলো। ততক্ষণে ধ্রুব লাবণ্যর কাছাকাছি এসে হাঁটুতে ধরে হাঁপাতে লাগলো। নিজেকে কিছুটা নিয়ন্ত্রণ করে লাবণ্যর গালে থাপ্পড় বসিয়ে দিল। ভিড়ের মধ্যে থাপ্পড় খেয়ে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে দিল লাবণ্য। পিচ্ছিল পাথরে পড়ে গিয়ে ব্যথা পাওয়ার সাথে ভয়ও পেয়েছে মেয়েটা। তার উপর বেঁচে আসলো। লাবণ্যকে আদর করার পরিবর্তে থাপ্পড় বসালো। ভিড়ের মধ্যে থাপ্পড় খেয়ে লাবণ্য জোরে কাঁদতে শুরু করলো। ধ্রুবর এতক্ষণ মনে হচ্ছিল সে নিজের মধ্যে নেই। লাবণ্যর কান্না দেখে ইচ্ছে করছে আরো কয়েকটা থাপ্পড় বসিয়ে দিতে। আদরে আহ্লাদে বেড়ে ওঠা লাবণ্য সামান্য শাসন মেনে নিতে পারল না। কান্নার মাত্রা বাড়িয়ে দিল। ধ্রুব ন্যাকা কান্না নিতে পারছে না। ধ্রুব মনে করে মেয়ে মানবী থাকবে শক্ত হৃদয়ের, অথচ সে মন দিয়ে বসেছে ন্যাকা মেয়ের ওপর। নিজের ওপর ধিক্কার নয়, আফসোস হচ্ছে। মনটাও তো মোমের মতো, যাকে একবার মনে ধরে তাকে যেই অবস্থাতেই দেখুক না কেন গলে যাবে। ধ্রুব লাবণ্যর হাত চেপে ধরল, সেই হাত যেই হাতে ব্যথা পেয়েছে। লাবণ্যর কান্নার মাত্রা বেড়ে গেল। ধ্রুব ধমকের সুরে বলল, এই কথা কথা এত ফ্যাচ ফ্যাচ করে কাঁদবি না, আমার রাগ হয়। ওর হাত ছাড়ো ধ্রুব ভাইয়া, লাগছে তো। ধ্রুব হাত ছেড়ে দিল। লাবণ্যর হাত নাড়াচাড়া করে দেখলো কালশিটে দাগ। ধ্রুব আগুনে পোড়া মনে করে কেউ পানি ঢেলে দিল যেন। লাবণ্যর হাতের ওপর ডান হাতের বৃদ্ধাঙ্গুলির সাহায্যে ছুঁয়ে দিলে নিচু স্বরে বলল, ব্যথা লাগছে। লাবণ্য এতটুকু আহ্লাদ পেয়ে ডুকরে কেঁদে উঠল। মাথার ওপর নিচ করে বোঝালো তার লাগছে। ধ্রুব লাবণ্যকে ধরে নিয়ে আসতে চাইলে পুনরায় লাবণ্যর চিৎকার ভেসে আসলো। এ পর্যায়েও ধ্রুব বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বলল, আবার কি নাটক শুরু করলি লাবণী? এমনি তো সারাদিন জ্বালাস, এখন কাছে এসেও জ্বালাচ্ছিস। লাবণ্য কাঁদো কাঁদো গলায় বলল। হাঁটতে পারছি না ধ্রুব ভাইয়া। ধ্রুব বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে হাঁটু গেড়ে বসল। লাবণ্যর পরিধানে থাকা জিন্সের প্যান্ট একটু উপরে তুলে দেখলো পায়ের পাতা ফুলে নীল হয়ে আছে। ধ্রুব যা বোঝার বুঝে গেল। কোনো কথা না বলে লাবণ্যকে কোলে তুলে নিল। আকস্মিক কোলে তুলে নেওয়াতে লাবণ্য থমকে গেল। তার সাথে জীবনের প্রথম কোনো পরপুরুষের শরীরের সাথে মিশে থাকায় লজ্জা পেল। লজ্জায় লাল নীল হয়ে যখন লাবণ্য ভেসে বেড়াচ্ছিল তখনই পায়ের ব্যথা অনুভব করলো। সাদিপ দূর থেকে ধ্রুবর করে লাবণ্যকে দেখে এগিয়ে আসলো। ধ্রুবকে জিজ্ঞেস করলে প্রত্যুত্তর শুনে নিজেকে দোষারোপ করতে শুরু করলো। পায়ের পাতায় হাত দেওয়ার সাথে সাথে লাবণ্য ব্যথায় চিৎকার করে উঠল। এতক্ষণ ভালো লাগার দুনিয়ায় বিচরণ করলেও ভাইয়ের ছোঁয়ায় ব্যথা অনুভব করলো। সাদিপ ধ্রুবর দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালে ধ্রুব চোখে আগুন নিয়ে গর্জে উঠল। দায়িত্ব নিতে পারিস না তাহলে বোনকে এনেছিস কেন আমার গলায় ঝুলিয়ে দিতে? সাদিপ মিনমিন সুরে বলল, দোস্ত রাগ করিস না, লাবণ্যকে নিয়ে হাসপাতালে চল। ধ্রুব হাসপাতালে যেতে নাকচ করলো। সাদিফের উদ্দেশ্যে বলল, রিসোর্টে ফিরবো, তোরা যাবি? এই অবস্থায় রিসোর্টে? হাসপাতালে গিয়ে ঝামেলায় পড়তে চাই না। তোর বোন যেই ধাঁচের, দেখা যাবে সেখানে ওর ভুলের জন্য পুলিশের সাথে খাবার খেতে হবে।
আমার কাছে স্প্রে আছে, কয়েক ঘন্টা বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। সাদিফের ইচ্ছে করছে না, কিন্তু বোনকেও তো একা ফেলে আসা যায় না। ধ্রুব লাবণ্যকে কোল থেকে নামালো না, সেভাবেই চলল। বাসের কাছে এসে বুঝলো কত সময় লাবণ্যকে কোলে তুলে এনেছে। হাত পা অবশ হয়ে আসছে। বাসের সিটে লাবণ্যকে বসিয়ে নিজেও পাশে বসলো। চোখ খিচে বন্ধ করে রাখলো কিছুক্ষণ। দুজনের জন্য বাস চলবে না জানা সত্ত্বেও চালককে অনুরোধ করলো। ফলাফলে শূন্য। সাদিফ ফিরে আসলো। বসে থাকাও তো যাবে না। ধ্রুব লাবণ্যর ফোলা মুখের দিকে তাকিয়ে বাস থেকে নেমে গেল। প্রায় 20 মিনিট পর এসে লাবণ্যকে কোলে তুলে সাদিফের উদ্দেশ্যে বলল, গাড়ি পেয়েছি, টাকা বেশি যাচ্ছে। সমস্যা নেই, 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। তুই কি যাবি নাকি সবার সাথে আসবি? সাদিফের মনের কথা কিভাবে যেন বুঝে গেল। লাবণ্যর ব্যথা আজকের মধ্যেই কমে যাবে। ধ্রুবর কাছে লাবণ্য নিরাপদ, সাদিফ জানে। সে বন্ধুর কাঁধে হাত রেখে বলল, তুই পারবি তো? তোর বোনের নাচানাচি না উঠলে পারবো। ওকে বলে দে, আমি যেভাবে বলবো সেভাবেই যেন চলে। সাদিফ বোনের মাথায় হাত বুলিয়ে বলল, আমি একটু পরেই ফিরে আসবো, একদম কান্না করবি না। ভাইয়া যা বলবে তাই শুনবি। লাবণ্য মাথা নাড়িয়ে চোখ বন্ধ করে ধ্রুবর গলা জড়িয়ে ধরল। কিছুক্ষণের জন্য ধ্রুবর মনে হলো সে তার মধ্যে নেই। নিজেকে সামলে নিয়ে প্রাইভেট কারে চড়ে বসলো। গাড়ি চলছে আপন গতিতে। লাবণ্যকে শুইয়ে দিয়ে ধ্রুব কাঁধের ব্যাগ খুলে ভেজা টিস্যু ও স্প্রে করলো। পায়ে হাত দিতে দিতে লাবণ্য চিৎকার করে উঠল। পায়ে হাত দিও না ধ্রুব ভাইয়া। ধ্রুব বিরক্ত হলো। কপাল কুঁচকে দাঁতে দাঁত পিষে বলল, তাহলে তুই বলে দে, তোর শরীরের কোন অংশে আমি ধরবো? লাবণ্যর কান গরম হয়ে আসলো। মনে পড়লো ধাক্কা লাগার ঘটনা। সে লজ্জায় বন্ধ করে ফেললো চোখ। বড়দের পায়ে হাত দিতে নেই, পাপ হয়। তোর মাথায় এসব কুসংস্কার কে ঢুকায় লাবণী? দেখি পা ধরতে দে। লাবণ্য এবার না করলো না। এমনিতেও থাপ্পড়ের কথা সে ভোলেনি। পরবর্তীতে দেখা যাবে কথা অমান্য করলে গায়ে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেবে। লাবণ্য আধশোয়া হয়ে পা এগিয়ে দিল। ধ্রুব উড়ুর উপর লাবণ্যর পা রেখে ভেজা টিস্যু দিয়ে মুছে দিল। কিছুক্ষণ পর সেখানটা স্প্রে করে দিল। খালি পেটে ওষুধ দিল না, কাটা জায়গাগুলোতে ব্যান্ডেজ করে দিল। লাবণ্য এক দৃষ্টিতে ধ্রুবকে দেখছে। ধ্রুবর যত্ন করা দেখে তার ইচ্ছে করছে ধ্রুবর কোলে বসে গালে চুমু বসাতে। মনের দুষ্টু ভাবনার ওপর পানি ফেলা ধ্রুব। খবরদার লাবণ্য, এক পা মাটিতে ফেললে পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। ধ্রুবর মুখে নিজের নামটা সঠিক উচ্চারণ শুনে যতই না অবাক হয়েছে, তার চেয়ে বেশি অবাক হয়েছে ধ্রুবর নরম আওয়াজ শুনে। লাবণ্যর মনে হচ্ছে ধ্রুব এভাবেই তাকে নরম সুরে ডাকলে সারা জীবন ধ্রুবর সাথে সময় কাটাতে পারবে। ধ্রুব লাবণ্যকে কোলে তুলে রিসোর্টের প্রবেশ পথ পেরিয়ে এক মুহূর্ত থামলো। চারপাশে সবুজে ঢাকা অরণ্যনিবাস যেন নীরবতায় মগ্ন। শুধু পাখির মৃদু ডাক আর দূর থেকে ভেসে আসা গাছের পাতা ঝরে পড়ার শব্দ। সামনে কাঁচা রাস্তা দিয়ে 8টি কটেজের দিকে যেতে হবে। ধ্রুবর পায়ের নিচে কাঁকড়ের মৃদু শব্দ। ধীর অথচ দৃঢ় পদক্ষেপে সে এগোতে লাগলো। প্রতিটি পদক্ষেপ যেন সময়ের এক একটা চক্র। মূল রিসোর্ট ভবন থেকে কটেজগুলোতে পৌঁছতে 5 মিনিটের মতো লাগে, কিন্তু ধ্রুবর জন্য সেই পথটা যেন এক দীর্ঘ যাত্রা। দীর্ঘ সময় লাবণ্যকে কোলে তুলে হাঁটার কারণে শরীর ভেঙে আসছিল। রিসোর্ট ভবন থেকে প্রথম কটেজের দূরত্ব প্রায় 200 মিটার। রাস্তার দুই ধারে বাঁশ আর বটগাছের ছায়ায় ঢাকা পথ। লাবণ্যের নিস্তেজ মুখের দিকে তাকিয়ে ধ্রুবর হৃদয়ে অজানা শঙ্কা। দ্বিতীয় কটেজের সামনে পেরিয়ে সে তৃতীয় কটেজের দিকে এগোতে থাকে। এ সময় বাতাসে বুনো ফুলের মিষ্টি গন্ধ। প্রতিটি পদক্ষেপে ধ্রুবর মনে আশা জাগছিল, এই শান্তিপূর্ণ পরিবেশ হয়তো লাবণ্যর স্বাস্থ্যের জন্য মঙ্গলকর হবে। শেষমেশ ধ্রুব লাবণ্যকে নিয়ে পাখি ডাকা কুটিরে পৌঁছালো। দরজা খুলে ভেতরে প্রবেশের পর কটেজের মাটির গন্ধ আর উষ্ণ পরিবেশ যেন তাদের দুজনকেই এক মুহূর্তের জন্য আশ্রয় দিল। ধ্রুব লাবণ্যকে আলাদা কটেজে শুইয়ে দিয়ে ধীর পায়ে
নিজের বরাদ্দকৃত কটেজের দিকে ফিরে আসছে। পুরো পথটা যেন তার মনের অস্থিরতাকে আরো ভারী করে তুলছে। লাবণ্য শুয়ে আছে নীরব, কিন্তু তার চোখের কোণে অজানা আতঙ্কের ছাপ স্পষ্ট। চারপাশের সবুজ গাছপালা, পাখিদের ডাক, এমনকি মাটির কুটিরের শান্ত পরিবেশও যেন তার অস্থির মনকে স্থির করতে পারছে না। তার শ্বাস প্রশ্বাসের ভারী শব্দ ধ্রুবর কানে বাজছিল, ঠিক যেমন ঘরের পাশের জংলা পাতায় বাতাসের ঝিরঝিরানি। লাবণ্য একাকী কল্পনা করছে ধ্রুব তার কপালে হাত রেখে তাকে শান্ত হতে বলল, কিন্তু লাবণ্যর চোখে একরকম অনিশ্চয়তা, একরকম প্রশ্ন, যা ধ্রুবর মনের গোপন কোণায় বাজছিল। সব ঠিক হবে তো? লাবণ্যর কপালে ঠোঁট ছুঁয়ে দিল। লাবণ্য ততক্ষণে চোখ বন্ধ করে নিয়েছে। ধ্রুবকে দেখতে না পেয়ে বুঝলো সে এতক্ষণ কল্পনার জগতে বিরাজ করছিল। মাথা ঝেড়ে ঘুমাতে চেষ্টা করলো। লাবণ্য নিজেকে যেন বোঝাতে চাইছে ধ্রুবকেও না। ধ্রুবর মনে লাবণ্যর জন্য কোনো অনুভূতি নেই। ধ্রুব নিজের কটেজে ফিরে এলেও তার প্রতিটা পদক্ষেপ যেন তাকে পেছনে টেনে নিয়ে যাচ্ছিল। লাবণ্যকে রেখে আসার মুহূর্তটা বারবার তার মনে ভেসে উঠছে। ঘরের ভেতর ঢুকে সে দরজা বন্ধ করলো, কিন্তু মনে হচ্ছিল এই বন্ধ দরজাও তার অস্থিরতাকে আটকে রাখতে পারবে না। সে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে রাতের অন্ধকারে লাওয়াছড়া বনের স্রোতধারা বাতাস বয়ে যাচ্ছে, কিন্তু ধ্রুবর মনে প্রশান্তি নেই। লাবণ্যর অসুস্থ মুখ, তার শূন্য দৃষ্টির ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না। লাবণ্যর চোখে ঘুম নেই। সে অন্য কটেজে সে অনুভব করছিল ধ্রুবর অনুপস্থিতি। তার শরীরের ক্লান্তি এবং মনোচাপ একসঙ্গে মিশে গেছে। মাঝে মাঝে চোখ বন্ধ করে ধ্রুবর শব্দহীন পদক্ষেপের কথা কল্পনা করছিল, যেন প্রতিটি শব্দ তাকে আরো অস্থির করে তুলছে। ধ্রুব বিছানায় শুয়ে পড়ল, কিন্তু ঘরের এক কোণা থেকে অন্য কোণায় তার দৃষ্টি ঘুরে বেড়াচ্ছে। বাইরে গাছের পাতা আর পাখির ডাকও যেন তার অস্থির হৃদয়ের সঙ্গী হয়ে উঠেছে। লাবণ্যকে আলাদা কটেজে রেখে আসার সিদ্ধান্ত তার মনের গভীরে অপরাধ বোধের জন্ম দিয়েছে। ও যদি আমার পাশে থাকতো, মনে মনে বারবার এই কথাটা বলছিল। সময় চলতে থাকলো। লাবণ্য তার কটেজে শুয়ে ধ্রুবর মুখের দৃঢ়তা মনে করার চেষ্টা করছে। অন্যদিকে ধ্রুব জানালার পাশ থেকে তাকিয়ে মনে মনে ভাবছে, লাবণ্য হয়তো এখন ঘুমিয়েছে, অথচ দুজনেরই মনের অস্থিরতা তাদের ঘুমাতে দিচ্ছে না। যেন অরণ্যের নীরবতা তাদের মনকে আরো ভারী করে তুলছে। ধ্রুব হঠাৎ উঠে দাঁড়ালো। সিদ্ধান্ত করলো কিছুক্ষণ পর সে লাবণ্যকে দেখে আসবে। হয়তো লাবণ্য সে একই সিদ্ধান্তে নিজের কটেজের দরজা খুলে বাইরে আসবে। জনমানবহীন অরণ্যের তাদের এই অস্থিরতা একে অপরকে কাছে টেনে নেওয়ার জন্যই যেন অপেক্ষা করছে। অপ্রাপ্তির পাতায় নাম খোঁজা হলে ধ্রুবর নাম পাওয়া দুষ্কর হয়ে যাবে। তবে এবার মনে হচ্ছে ধ্রুবর জীবনে অপ্রাপ্তি নামক পীড়ার আগমন ঘটবে। লাবণ্য নামক পীড়া। কটেজ থেকে ধ্রুব বের হলেও লাবণ্যর কটেজে প্রবেশ করল না। একজন প্রাপ্তবয়স্ক রমণীর ঘরে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের আনাগোনা দৃষ্টিকটু। ধ্রুব কটেজের বাহিরে অপেক্ষা করতে লাগলো। মানুষের জীবনে বৈরী হাওয়া এলে যেমন পরিস্থিতি তেমনি পথ চলা কঠিন হয়ে যায়। কখনো আসে সম্পর্কের জটিলতা নিয়ে, কখনো জীবিকার চাপে, কখনো সমাজের নিন্দা কিংবা নিজের ভেতরের দ্বিধায়। জীবনের বৈরী হাওয়ার মধ্যে মানুষকে শক্ত থাকতে হয়। যেমন সমুদ্র যাত্রীকে করতে হয় প্রতিকূল হাওয়ার মুখে দাঁড়িয়ে। প্রতিকূল হাওয়া যেমন প্রকৃতিকে নড়বড়ি করে দেয়, তেমনি বৈরী পরিস্থিতি মানুষের মনের অস্থিরতা তৈরি করে। প্রতিকূল হাওয়া শেষে আকাশ যেমন পরিষ্কার হয়, তেমনি জীবনের বৈরী পরিস্থিতি কাটিয়ে ওঠার পর মানুষ নতুন করে জাগ্রত হয়। লাবণ্য ধ্রুবর জীবনে সেই বৈরী হাওয়া, যাকে ছুঁড়ে ফেলা যায় না, আপনও করা যায় না। ধ্রুব অস্থিরতায় সিগারেট ধরল। ধোয়ার সর্পিল কুণ্ডলিতে একার বিষণ্ণতা গলে যায়। ধ্রুব লাবণ্যর কটেজের জানালার পাশে দাঁড়িয়ে আছে, তার অঙ্গুলিতে ধরিয়ে রাখা ক্ষীণ আলোর এক টুকরো সিগারেট।
ঠোঁটে লাগাতেই মিশে যাচ্ছে তার গভীর শ্বাসের সাথে। প্রত্যেকটা টান আর ধোয়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে বাতাসে। ধ্রুবর ভেতর থেকে হঠাৎ প্রশ্ন আসে, এই ধোয়া কি সকল কষ্ট ঢেকে দেয়? সিগারেটের আগুন নিভে যায়, কিন্তু প্রশ্নটা অমলিন থাকে। ধ্রুব জানালার বাইরে তাকিয়ে থাকে। ধোয়ার শেষ কণা মিলিয়ে যায় শীতের আকাশে। সাদিফরা ফেরে আরো 2.5 ঘন্টা পর। ধ্রুব কটেজের বাইরেই অপেক্ষা করছিল। নিকোটিনের ধোঁয়া উড়িয়ে সময় কাটিয়েছে এতক্ষণ। মান্নান জমিনে সিগারেটের ফিল্টার ছড়িয়ে ছিটিয়ে পড়া অবস্থায় দেখে বিস্মিত হলো। কপালে চিন্তার ভাঁজ ফেলে বলল, মরণের স্বাদ পাওয়ার ইচ্ছা করছে। ধ্রুব ফিল্টারগুলো কুড়ালো, গুনে গুনে হাতের কড়ি হিসাব করে বলল, 3 বছরে সর্বমোট 3497টা টানলাম। মাত্রই তো। যারা প্রকৃত সিগারেট খোর তাদের সামনে এগুলো কিছুই না। অসীমে সেই খাতার তোর নাম যোগ হচ্ছে ধ্রুব। ওইসব ছাইপাশ ছেড়ে দে ভাই। তৃপ্তির কথায় সাদিফ আহত হলো। মিনমিনে সুরে বলল, ও এখন বড় হয়ে গেছে দোস্ত। 3 বছর আগের কথা মনে রেখে। ধ্রুব ধমক দিয়ে বলল সাদিফকে, এই ওর হয়ে তোকে সাফাই গাইতে বলি নাই। নিজের চরকায় তেল দে। তোর গুণবতী বোন কি করছে দেখে আয়। বন্ধু মহলের সকলে আহত হলো। তৃপ্তি ধ্রুবর কষ্ট দেখে কাতর হয়ে বলল, অবুজের মতো থাকবি না, এবার অন্তত বলে দে। ধ্রুব উত্তর দিল না। সে কটেজে ফিরে গেল। সিলেট ভ্রমণের আনন্দ নষ্ট হলো লাবণ্যর জন্য। পায়ে ব্যথা পাওয়ার কারণে খুব জ্বর এলো। সাদিফ বেশি ভয় পেল পরিবারের আদরের মেয়ে লাবণ্য। রাত হতেই ঢাকা ফিরে আসার জন্য মরিয়া হয়ে উঠল। একজনের জন্য সকলের আনন্দ যেন নষ্ট না হয়ে যায়, ধ্রুব তাই সাদিফের সাথে চলে আসার জন্য বলল। ধ্রুবর ওপর কেউ কোনো কথা বলল না। রাত বাড়তে লাবণ্যর জ্বর বাড়তে থাকলো। লাবণ্য বেহুশি অবস্থা। আবছায়া চোখ খুলে একবার পাশে ধ্রুবকে দেখে সাদা বর্ণ ঠোঁট নেড়ে কিছু বলে। ধ্রুব কান পেতে সেই কথাগুলো শুনল। স্বভাবতই লাবণ্যের আড়ালে মুচকি হাসল। যেই হাসির ছন্দে ধ্রুবর মনও ধীরে হাসতে থাকলো। রাত শেষ হলেই লাবণ্য আবার দূরে চলে যাবে। ধ্রুব সারা রাত লাবণ্যর কটেজের বাহিরে কাটিয়ে দিল। সাদিফ শতবার বিশ্রাম নিতে বললেও সরল না। সকাল সকাল 3 জন মিলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। ধ্রুবর ব্যস্তময় জীবনের একাংশ জুড়ে লাবণ্যের বিচরণ। লাবণ্যের সামনে সে নরম কি গরম, অথচ মেয়েটা ধ্রুবর মনের লুকোনো অনুভূতি ঘুণাক করে টের পেল না, হয়তো পাবেও না। কেননা ধ্রুবর ভেতরে এক সত্তা এবং বাহিরে আরেক সত্তা। লোক সমাজে সে লাবণ্যর কাছে বিরক্তির পাত্র, অথচ একাকী সে লাবণ্যর গোপন প্রেমিক। একদিন বসন্তের তাজা ফুল নিয়ে তুমি আসবে। সেদিন বিরক্ত হয়ে বলবে, নে ধর লাবণ্যী, তোর মাথায় গোবরে পোকা কামড়ে দিয়েছে, তাই তো অফিস বাদ দিয়ে এগুলো আনতে বললি। আমি সেদিন মুচকি হেসে বলবো, এই বাহানায় তো তোমাকে ছুঁয়ে দিতে পারি। ডায়েরিতে 2-3 বাক্য লেখে লাবণ্য মুচকি হাসতে থাকলো। এমন অসংখ্য আবদার আহ্লাদ লাবণ্য ডায়েরিতে লেখা যাবে, যার একমাত্র হকদার ধ্রুব। লাবণ্য ভেবে পায় না সে কবে কিভাবে ধ্রুবকে পছন্দ করে ফেলেছে। কয়েক বছর আগেও ধ্রুবকে সহ্য করতে পারত না, অথচ আজ শয়নে ধ্রুবর কথা চিন্তা করে বেড়ায়। সিলেট যাওয়ার আগেও ধ্রুবর থেকে পালিয়ে বেড়াতো। দূর দূর বুকে ঝড় বইত, কিন্তু তা প্রেমের নয়, ভয়ের। এখন তো লাজ ভর করে অঙ্গে, অনুভূতির শিহরণ বয়ে যায় ধমনীতে। সিলেট ভ্রমণের 2 সপ্তাহ কেটে গেল, অথচ একবারও ধ্রুব আসলো না। লাবণ্যর ছটফটে মন ধ্রুবকে দেখার জন্য মরিয়া হয়ে উঠেছে। এই মুহূর্তে ধ্রুবকে না দেখলে নিঃশ্বাস আটকে মরে যাবে। লাবণ্য ভাবল সে নিজেই ধ্রুবকে দেখে আসবে। এবেলায় একা চিত্তে পিপাসা মেটাবে। প্রেমের সুধা সে একা পান করলেও পেয়ালা ধ্রুবর দিকে এগিয়ে দেবে, তবেই তো ধ্রুব তার মতো প্রেমের সুধা পান করবে। বিকালে আলসের সময়ে লাবণ্য ধ্রুবর অফিসের দিকে রওনা দিল। বিকাল 5টায় ধ্রুবর অফিস ছুটি। বাস ধরে 15 মিনিট সময় ব্যয় হবে। সময় অপচয় না করে তৈরি হয়ে নিল লাবণ্য। গায়ে জড়ালো হলদে সাদা রঙের সূর্যমুখী শাড়ি, সামনের বেবি চুলগুলো কপালে ছড়িয়ে দিল। 2 ভ্রুর মাঝ বরাবর কালো রঙের টিপ পরল। শাড়ির সাথে কালো টিপ পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে লাবণ্য। অনেকেই বলে
কালো টিপ পরলে লাবণ্যকে খুব মানায়। শেষবারের মতো নিজেকে আয়নায় দেখতে পেয়ে ঘর ছাড়লো লাবণ্য। লাবণ্যদের বাড়ি থেকে কিছু দূরেই ফুলের দোকান আছে। 10 বছরের একজন মেয়েকে বসে থাকতে দেখা যায়। লাবণ্য ভেবেছিল আজও মেয়েটাকে খুঁজে পাবে, অথচ আজ লাবণ্য মেয়েটাকে পেল না। মেয়েটার বদলে পেল তার বড় ভাইকে। লাবণ্যর সামান্য মন খারাপ হলো। মেয়েটার নাম অনন্যা, নামের মতো সুন্দর করে প্রশংসা করতেও জানে। লাবণ্য 4টি গোলাপ ফুল কিনলো। টাকা দেওয়ার সময় অনন্যার কথা জিজ্ঞেস করলো। অনন্যা আসে না? ও কি খুবই অসুস্থ? অনন্যার ভাই উত্তরটা হ্যাঁ হলেও কণ্ঠস্বর অন্যরকম শোনালো। চোখ জোড়া ছিল লুকানো। বাড়তি কথা না বলে ধ্রুবর সাথে দেখা করার জন্য রওনা দিল। আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে গেলেও পরবর্তী সময় কি হবে ভেবে ছটফট করি। প্রকৃতি লীলা খেলা যেমন বোঝা অসম্ভব, মানুষের মনও বোঝা অসম্ভব। লাবণ্য 20 মিনিট ধরে ধ্রুবর জন্য অপেক্ষা করে যাচ্ছে। সময় যত গড়াচ্ছে লাবণ্যর মনের ধুকপুক শব্দ ততই বাড়ছে। কত মানুষ বের হচ্ছে, কিন্তু লাবণ্যর কাঙ্ক্ষিত মানুষ বের হচ্ছে না। প্রায় 10 মিনিট অপেক্ষা করার পর ধ্রুবর দেখা মিলল। ফর্মাল ড্রেসে সুদর্শন পুরুষ লাগছে। যে কোনো মেয়েকে ঘায়েল করার জন্য এই লুকটাই যথেষ্ট। লাবণ্যর শরীরে শিরশির ভাবটা জেগে উঠল। তাকে শাড়ি পরা অবস্থায় দেখলে ধ্রুবর কেমন রিয়াক্ট করবে? হতভম্ব হয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকবে, নাকি দৌড়ে এসে ধমকে বলবে, শাড়ি পরে ঢং করতে এসেছিস লাবণ্যী? তোর ওই মেয়াধীন পেট দেখে কেউ পটে যাবে না। লজ্জায় মরি মরি অবস্থা লাবণ্যর। শাড়ির কুচি ঠিক করে পা বাড়াতেই ধ্রুবকে অন্য একজন মেয়ের সাথে দেখলো লাবণ্য। লাবণ্য মনে কোনো কুচিন্তা আনতে চাচ্ছে না। খানিকক্ষণের জন্য মন খারাপ হলেও পরবর্তীতে সহকর্মীও হতে পারে ভেবে মনকে সান্ত্বনা দিল লাবণ্য। কয়েক কদম এগিয়ে তাদের পিছু আসলে দেখলো ধ্রুব মেয়েটিকে নিয়ে পাশের কফি শপে ঢুকছে। লাবণ্য গলা ভিজিয়ে নিজেও তাদের পিছু নিল। এই সময়টায় লাবণ্যের পিপাসা পেয়েছে। মনে হচ্ছে এক সমুদ্র পানি পান করে ফেলতে পারবে। লাবণ্য একরাশ ভয় নিয়ে প্রবেশ করলো। সবচেয়ে কর্নারের টেবিলে দুজন বসেছে। একবার ভাবলো কাছে গিয়ে পরিচয় দেবে, পরক্ষণেই ভাবলো ব্যাপারটা খারাপ দেখায়। লাবণ্যর ভাবনার মাঝেই অপ্রত্যাশিত কাণ্ড ঘটে গেল। ধ্রুব মেয়েটির হাত ধরে বসলো। তাদের মাঝের কথোপকথন শোনা যাচ্ছে না। হাত ধরেছে, চুমু খায়নি তো? এবারও লাবণ্য নিজেকে সান্ত্বনা দিল। ধ্রুবর সম্পূর্ণ মনোযোগ মেয়েটির উপর। কি এমন কথা বলছে তারা? লাবণ্যকে একটু বেশি আশা করে ফেলেছিল। সাদিফ তো বলেছিল সিলেটের সেই রাতের কথা। ধ্রুবর খেয়ে রাখা, ধ্রুবর চিন্তা, এমনকি ধ্রুবর মনের কথা। লাবণ্য কফি শপের অপর চেয়ারটায় বসলো, একদম ধ্রুবর পেছনে। তাদের কথোপকথন শোনা যাচ্ছে। আমার আর সহ্য করার ক্ষমতা নেই ধ্রুব। আমাদের বিয়েটা যত তাড়াতাড়ি হবে ততই ভালো হবে। ধ্রুব প্রত্যুত্তর করলো, কাজে অফিসে কখন আসবে? ঠিক সকাল 11টায়। পরে আবার মন পরিবর্তন করে ফেলবে না তো? মেয়েটি শব্দ করে হেসে উঠল। বিয়ে নিয়ে তুমি খুব উত্তেজিত মনে হচ্ছে। ধ্রুবও হাসলো, উত্তর দিল। ছেলে মানুষ তো। এদিকে লাবণ্যর ভাঙা মন নিয়ে মুখে হাত চেপে ডুকরে কেঁদে যাচ্ছে। তার মনটা ভেঙে চুরমার হয়ে গেল। যার জন্য সে যে এসেছিল সে অন্যজনের সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখছে। লাবণ্য ফুলগুলো টেবিলের উপর রেখেই চলে আসলো। একটিবারের জন্য পেছনে তাকালো না। একটিবার তাদের পরবর্তী কথোপকথন শুনলে গল্পটা বৃষ্টি ভেজা সন্ধ্যার মতো অন্ধকারাচ্ছন্ন হতো না। সূর্যের আলোয় আলোকিত পৃথিবীর মতো উজ্জ্বল হতো। প্রথম প্রেমে অসফল হয়ে লাবণ্যর জীবন এলোমেলো হয়ে গেল। জীবনের তীরে এসে বুঝলো প্রেম মানেই বেদনা। দাদি নানিদের মুখে শুনে থাকা প্রেম নিয়ে কত শত মন্ত্রণাও সঠিক প্রমাণিত হলো। লাবণ্য ধ্রুবর থেকে বড়সড় ধাক্কা খেয়ে বুঝলো তার মতো বুদ্ধিহীন গাধী পৃথিবীতে একটিও নেই। সে ধ্রুবকে উক্ত দিনের ঘটনা সম্পর্কে জানতে চাইবে না, ধ্রুবকে এড়িয়ে চলবে। ধ্রুবর জীবনে যেহেতু লাবণ্যর জায়গা হয়নি, লাবণ্য আর কখনো ধ্রুবর কাছে যাবে না। লাবণ্য নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিল। প্রথম ধাপ হিসেবে বেছে নিল পড়াশোনাকে। পড়াশোনায় ডুবে থাকলে ধ্রুবর কথা মনে পড়বে না। বাড়ি ফেরার পর থেকে ঘরে খিল লাগিয়ে দিয়েছে লাবণ্য। ভেতরে কি করছে কেউ জানে না। লাবণ্যর মা কয়েকবার ডেকেও সাড়া পাননি।
অগত্যা ছেলেকে ডেকে আনতে চলে গেলেন। সাদিফ মাত্রই বাড়ি ফিরল। অনেকদিন পর ধ্রুবও আসলো। সিলেট থেকে ফেরার পর লাবণ্যকে দেখেনি সে। আজ সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে। লাবণ্যকে না দেখলে শ্বাসরোধে মরে যাবে। ধ্রুবর হাতে মিষ্টি ও ফল, যেন বন্ধুর বাড়ি নয় শ্বশুর বাড়ি বেড়াতে এসেছে সে। লাবণ্যর মায়ের হাতে ধরিয়ে দিয়ে বলল, একজন কলিগের বিয়ে করে এসেছি। 6টায় বিয়ে, 7টায় বাসে চড়ে চট্টগ্রাম। আমার বিয়েটা যে কবে হবে? লাবণ্যর মা মুখ টিপে উত্তর দিল, আমি তো মেয়ের জামাই করতে 2 পায়ে রাজি আছি, তুমি বলো কবে আসবে? ধ্রুব ভেবে পায় না লাবণ্যর মায়ের মতো কিউট শাশুড়ির সন্তান লাবণ্য কিভাবে হলো। সাদিফ ও লাবণ্য একদম আলাদা। লাবণ্যকে ধ্রুব আজও বোঝে না, বুঝতে পারে না। মেয়েটা আশেপাশে থাকলে তো। গতবার এতটাই রাগিয়ে দিয়েছিল যে 1 মাস সামনে আসেনি। সিলেটে যদিও পেয়েছিল, অঘটন ঘটিয়েছিল। ধ্রুব হা করে শ্বাস ছাড়ল, কণ্ঠে তার ব্যাকুলতা। আগে মেয়েকে বড় হতে বলুন আন্টি, তারপর না হয় ঢাক ঢোল পিটিয়ে মেয়েকে বিদায় করবেন। সাদিফ মায়ের দিকে তাকিয়ে হতাশ হলো। মেয়ের জামাইয়ের মতো তার জন্য যদি কাউকে ধরে আনতো। সিঙ্গেল জীবনে প্রেমের বড্ড অভাব। স্বভাবতই সাদিফের ঘর দখল করলো ধ্রুব। বিছানায় আয়েশ করে শুয়ে রিমোট হাতে নিল। সাদিফ বাথরুমে হাতে ফোন নিয়ে ঢুকেছে। কত সময় সেখানে থাকবে জানা নেই। ধ্রুবর ব্যাকুল মন লাবণ্যকে দেখার জন্য ব্যাকুল হয়ে গেল। সে টেলিভিশন চালু করেই ঘর থেকে বের হয়ে আসলো। লাবণ্যর দরজা বন্ধ অবস্থা দেখে ভ্রুযুগল কুঁচকে নিল। সাধারণত ধ্রুব বাড়ি আসলেই দরজা আটকে বসে থাকে মেয়েটা। সিলেট যাওয়ার পর তো মান ভেঙেছিল। তবে আজ কি হলো? ধ্রুব 2 বার দরজায় করাঘাত করলো। লাবণ্য দরজা খুলল না। ধ্রুব আওয়াজে তুলে ডাকলো, দরজা আটকে কার সাথে প্রেম করছিস লাবণী? লাবণ্য কাঁদছিল। ধ্রুবর কণ্ঠস্বর শুনে কান্নার বেগ বেড়ে গেল। সে তৎক্ষণাৎ দরজা খুলে দিল। ধ্রুবর চোখে চোখ রেখে বলল, আমাকে আর কখনো লাবণ্যী বলে ডাকবেন না। আমার নাম লাবণ্য। পরের বার নাম উচ্চারণ করার সময় সাবধানে উচ্চারণ করবেন। লাবণ্য কথাটা বলে দরজা আটকে দিতে চেয়েছিল, কিন্তু পারল না। ধ্রুব দরজা থাবা দিয়ে ধরল। লাবণ্য এতেও মনক্ষুণ্ণ হলো। সে ভাঙা মন ও ভাঙা সুরের সাথে বিছানায় গিয়ে বসল। ধ্রুব চিন্তায় পড়ে গেল। মুখে 2 হাত চেপে হু হু করে কাঁদতে থাকলো ধ্রুব। লাবণ্যর কথা শুনে বুঝলো তার দ্বারাই মেয়েটা কষ্ট পেয়েছে। কিন্তু ভাবনার বিষয় হলো কষ্ট পাওয়ার কারণ কি। ধ্রুব লাবণ্যর পাশে বসলো। চিন্তায় মাথা জ্বলে যাচ্ছে। ইদানিং সিগারেটের নেশা ভালোই হয়েছে। লাবণ্যর উপস্থিতিতেই ধ্রুব সিগারেটের নেশা চেপেছে। বোঝা যাচ্ছে বেশ নেশা হয়েছে। ধ্রুব লাবণ্যর সামনেই সিগারেট ধরালো। ঠোঁটে সিগারেটের ফিল্টার চেপে উপরের দিকে ধোঁয়া ছেড়ে দিল। সে লাবণ্যকে বুঝতে চাইছে। লাবণ্যর কান্নার মাত্রা বেড়ে গেলে ধ্রুব বিচলিত হলো। লাবণ্যের চোখের পানির কাছে সিগারেটের নেশা তুচ্ছ। ধ্রুব সিগারেট বাথরুমে ফেলে দিয়ে পুনরায় ফিরে আসলো। মেয়েদের এই কান্নার মূল কারণ ধ্রুবর কাছে অজানা নয়। ধ্রুবর অন্তর মোচড় দিয়ে উঠল। তার জন্য কি মেয়েটা কাঁদছে, নাকি অন্য কারোর জন্য? পকেট থেকে সেন্টার ফ্রুট বের করে মুখে ঢুকিয়ে বলল, ছেলেটা কে যার জন্য এভাবে কাঁদছিস? লাবণ্যর কান্না থেমে গেল। কাতর চোখে ধ্রুবর দিকে তাকালো। তার কান্না যে ধ্রুবর কারণেই। আফসোস ধ্রুব বুঝলই না। লাবণ্যর মন বিষণ্ণ। মনটা খারাপ হয়ে গেল ধ্রুবকে কাছে পেয়ে। চোখের সামনে ভেসে উঠল তখনকার ঘটনাটি। লাবণ্য চোখ মুছল, ধরা কণ্ঠে বলল, খুব ভালোবাসি ধ্রুব ভাইয়া। আমি তার কাছে সারা জীবন থাকতে চাই। আমাকে থাকতে দিবে ধ্রুব ভাইয়া? ধ্রুবর মনে হলো কেউ তার অন্তরে ছুরি ঢুকিয়ে দিয়েছে। তার চিৎকার করে বলতে ইচ্ছে করলো, আমি ছাড়া তুই অন্য কাউকে ভালোবাসতে পারিস না লাবণী। লাবণ্য কপালে হাত রেখে কাঁদতে কাঁদতে বলছে, আমার প্রথম অনুভূতি, আমার প্রথম প্রেম। একটু একটু করে জমিয়েছি তার জন্যে। আজ সে অনেক দূরে, অনেক দূরে। ধ্রুব আর শুনতে পেল না। লাবণ্যর ঘর থেকে বের হয়ে আসলো। সাদিফের ঘরে ঢুকে সিগারেট ধরালো। তার হাত কাঁপছে। সিগারেটের ফিল্টার চেপে ধরে রাখতে পারছে না। সাদিফ বাথরুম থেকে বের হয়ে বন্ধুর এমন অবস্থা দেখে ঘাবড়ে গেল। ধ্রুবর হাত থেকে সিগারেট কেড়ে নিয়ে থাবা দিল। ধ্রুব যখন সাদিফের দিকে তাকালো তখন তার চোখ জোড়া ছিল লাল টকটকে। সাদিফ ভয় পেল। বন্ধুকে অভয় দিয়ে বলল, লাবণ্য কিছু বলেছে? তোর বোন অন্য কাউকে ভালোবাসে সাদিফ। সেই প্রেমিককে এনে দেওয়ার জন্য আমার কাছে আবদার জুড়ে দিয়েছে।
সাদিফ চমকালো। বন্ধুর রাগ সম্পর্কে তার ধারণা আছে। সে ফিচেল হেসে বলল, ও ছোট মানুষ, প্রেম ভালোবাসার কি বুঝে? লাবণ্য কাঁদছে সাদিফ। ওর কান্নাই বলে দিচ্ছে ও বিশেষ কাউকে পছন্দ করে। আমি 100% শিওর সেই ব্যক্তি আমি নই। সাদিফ লাবণ্যকে জিজ্ঞাসাবাদ করতে যেতেই নিচ্ছিল, তখন ধ্রুব আটকায়। তার চোখে মুখের ভাবভঙ্গি বলে দিচ্ছে যে যেভাবে আছে তাকে সেভাবেই ছেড়ে দেওয়া উচিত। সাদিফ আহত চোখে তাকালো। বন্ধুর কষ্ট দেখে নিজেও কষ্ট পেল। লাবণ্য নিজেকে স্বাভাবিক করে নিয়েছে। আজকাল ধ্রুবর জন্য মন পড়ে না। পড়াশোনা ব্যস্ত রেখে সব দিক থেকেই দূরে আছে। ইন্টার প্রথম বর্ষের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সে। আজকাল লাবণ্য আকাশে বাতাসে উড়ে বেড়ায়। কলেজের নতুন শিক্ষককে দেখে মনে মনে অন্যরকম দোলা খায়। সে এতদিনে বুঝে গেছে ধ্রুব তার ভালো লাগা ছিল মাত্র। মূল ভালোবাসা তার জীবনে আসেনি, হয়তো এবার আসবে। পূর্বের মতো ধ্রুব লাবণ্যর বাসায় আসে। লাবণ্য বুঝতে পারে, দরজায় খিল লাগিয়ে বসে থাকে। ধ্রুব সব সময়ের মতো অপেক্ষা করে চলে যায়। তবে লক্ষণীয়ভাবে ধ্রুব স্বাভাবিক, একটু চুপচাপ হয়ে গেছে। লাবণ্যর জন্য মনের লুকানো অনুভূতি প্রকাশ্যে আনেনি। লাবণ্য চায় না, তাই মনের কথা আটকে রেখেছে। গত মাসে সাদিফকে এনেছিল কলেজের নতুন শিক্ষকের কাছে প্রাইভেট পড়ানোর জন্য অনুরোধ করতে। সাদিফ বরাবরের মতোই বোনের মতিগতি লক্ষ্য করার ব্যাপারে উদাসীন ছিল। সে জানলও না বোনের কথা শুনে কত বড় ক্ষতি করে দিয়ে এসেছে। 2 মাস পর ধ্রুব অফিস থেকে বাসে করে ফিরছিল। প্রতিমধ্যে চোখ গেল রাস্তার অপর পাশে। লাবণ্য একজন ছেলের হাতে হাত রেখে হেঁটে আসছে। লাবণ্যর মুখে রিনরিনে হাসি। ধ্রুব আগে কখনো দেখেনি। তার ডান হাত আপনা আপনি বুকের বাম পাশে চলে গেল, চেপে ধরে রাখলো সেখানটায় কিছুক্ষণ। লাবণ্যকে কতটুকু ভালোবাসে বিশ্লেষণ করতে পারবে না। আজ তার ভালোবাসার কুরবান হলো। ধ্রুব চোখ বন্ধ করে নিল। বুকের ব্যথা বেড়ে যাচ্ছে, চোখ খুলতে পারছে না। তারপর বাসের মধ্যে হই হুল্লোড় লেগে গেল। কেউ বলল মাথায় পানি ঢালেন, আরেকজন মেয়ে বলল হাসপাতালে নেন দ্রুত, ধ্রুব বাঁচতে চাইছে না। সকলকে বলতে ইচ্ছে করছে আমার কলিজা কাইটা নিয়ে যাচ্ছে, কেউ তাকে বাধা দাও। কেউ শুনল না। লোকজন ধরাধরি করে ফুটপাতের রাস্তায় ধ্রুবকে বসালো। ধ্রুবর মাথায় ঠান্ডা পানি ঢালা হচ্ছে। একজন মেয়ে বলছে, চোখ খুলে রাখো ধ্রুব, তোমার কিচ্ছু হবে না। ধ্রুব চোখ খুলল না। আবহাওয়া আজ ধ্রুবর মন খারাপের সঙ্গী হলো। ঝরঝর করে ঝরতে শুরু করলো। ধ্রুবর শরীর বেয়ে পানি ঝরে জমিনে মিশে গেল। মেয়েটি ধ্রুবর মাথার কাছে ছিল। অদূরে যত্নে মাথার পানি মুছে দিল, যেন মেয়েটি ধ্রুবর পূর্ব পরিচিত। অশ্রু ভেজা কাজল লেপটে গেল। চোখের কার্নিশ বেয়ে অবাধ্য অশ্রু জানালো, বৃষ্টি ভেজা সন্ধ্যায় তুমি এসেছিলে, তবে এখনই কেন চলে গেলে? মনের কথা অজানাই রইল পড়ে, তুমি ফিরে আসবে তো আমার নীড়ে? মেয়েটির কোলে তখনও ধ্রুব শুয়ে আছে। তাদের ঘিরে চারপাশে ভিড় জমেছে। লোকজন বলাবলি করছে ছেলেটা হয়তো মরেই গেছে। মেয়েটা কি করবে ভেবে পেল না। ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে ধ্রুবর পাশে বসে থাকা মেয়েটি কাঁদতে শুরু করেছে। রাস্তার পাশে ভিড় দেখে কৌতূহল মেটাতে লাবণ্য তখন চলে আসলো। লাবণ্যর পাশের মানুষটার নাম অন্তর। লাবণ্যর প্রাইভেটের শিক্ষক। লাইব্রেরিতে বই কিনতে এসেছিল। ধ্রুবকে পরনারীর কোলে দেখে লাবণ্যর মনের ছন্দ থেমে গেল। ধ্রুবর চোখ বন্ধ। লাবণ্য ভাবছে কি হচ্ছে এখানে, কিছুই বুঝে আসছে না। লাবণ্যর মাথার ওপর থেকে ছাতা সরে গেল। রিমঝিম বৃষ্টি এবার তাকেও ভিজিয়ে দিল। সেই ভীরু মনের ধ্রুবর পাশে বসলো। হাত বাড়িয়ে ধ্রুবকে ধাক্কা দিয়ে বলল, ধ্রুব ভাইয়া, কি হয়েছে? ধ্রুব উত্তর দিল না। ধ্রুবর হয়ে কেউই উত্তর দিয়ে এগিয়ে আসলো না। মেয়েটি কিভাবে যেন ধ্রুবকে আগলে রাখতে চাচ্ছে। লাবণ্য মেয়েটির দিকে তাকালো। ধ্রুবর সমবয়সী হবে। মেয়েটির চোখে পানি। এই পানিতে মুক্ত ঝরছে না। লাবণ্যর চোখের পানির মতো বেদনা ঝরছে। লাবণ্য ধ্রুবকে ডেকে বলল, আমার সাথে কথা বলবে না ধ্রুব ভাইয়া? 4 জোড়া হাত এসে ধ্রুবকে কোলে তুলে নিয়ে চলল। লাবণ্য উত্তর পেল না। নির্জীব শরীর নিয়ে বসে রইল ফুটপাতে। তার আপাদমস্তক কাজ করা বন্ধ করে দিয়েছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। অন্তর যখন লাবণ্যকে ডাকলো তখন তার ধ্যান ভাঙলো। ঠোঁট উল্টিয়ে বলল, আমাকে ধ্রুব ভাইয়ার কাছে নিয়ে চলুন স্যার। অন্তর বুঝলো অসুস্থ ভদ্রলোক লাবণ্যর পূর্ব পরিচিত কেউ। লাবণ্যকে নিয়ে গাড়ি পিছু নিল। সাদিফ 20 মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছালো। সাদিফকে মূলত সেই মেয়ে সংবাদ দিয়েছে।
মেয়েটা ধ্রুবর কলিগ, একসাথে কাজ করে তারা। ধ্রুবর ফোন দিয়ে সংবাদ দিয়েছে সাদিফকে, ইমার্জেন্সিতে ধ্রুবকে ভর্তি করানো হয়েছে। মেয়েটাই সমস্ত খরচ বহন করছে। ধ্রুবর প্রেসক্রিপশন নিয়ে দৌড়াদৌড়ি করছে মেয়েটা। সাদিফ হাসপাতালের বারান্দায় বোনকে দেখতে পেয়ে অবাক হলো। বোনের কাছে এসে চোখ দুটো সংকুচিত করে বলল, এখানে কি করছিস? ভাইকে দেখে লাবণ্যর আটকে রাখা কান্না প্রকাশ পেল। সে বিচলিত হয়ে বলতে থাকলো, ভাইয়া, ধ্রুব ভাইয়ার কি হয়েছে? আমার সাথে কথা বলেনি, আমি কত ডাকলাম শুনেনি। সাদিফ দেখলো লাবণ্যর সাথে অন্তর এসেছে। বিষয়টা সাদিফের পছন্দ হয়নি। বোনের দিকে রাগ মিশ্রিত চোখে চেয়ে ধ্রুবর খোঁজ নিতে চলে গেল সে। এদিকে অন্তরের হাতে সময় কম, সন্ধ্যা হতে চলল, প্রাইভেট পড়াতে যেতে হবে। সে লাবণ্যর কাছে এসে বলতে শুরু করলো, চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। এখানে থেকে আর কি করবে? লাবণ্যর প্রস্তাবটা পছন্দ হলো না। সে তার ধ্রুব ভাইয়াকে ছেড়ে চলে যাওয়ার কল্পনাও করতে পারছে না। অন্তত বারংবার জ্বর করাতে লাবণ্য চটে গিয়ে বলল, আপনি দেখছেন না আমার ধ্রুব ভাইয়া অসুস্থ? আপনি কি বুঝতে পারছেন আমার এখানে থাকা কতটা জরুরি? আপনার ইচ্ছে হলে আপনি চলে যান, আমি ধ্রুব ভাইয়াকে ছেড়ে কোথাও যাবো না। কয়েকটা দিন, এই কয়েকদিনে কি একজনের মন থেকে ভালোবাসার মানুষটিকে মুছে ফেলা সম্ভব? লাবণ্য চেষ্টা করছিল, কিন্তু আদৌ সরাতে পেরেছে? ধ্রুব নামক প্রাণ পাখি সর্বদাই লাবণ্যর মনে বিচরণ করেছে। অবাক করা বিষয় হলো, অন্তর সত্যি সত্যি চলে গেল। লাবণ্য তাচ্ছিল্য হাসলো। তেতো হলেও সত্য, ছেলেরা বাহ্যিক সৌন্দর্যের প্রতি আকর্ষিত হয়, মেয়েদের অভ্যন্তরে মনটাকে কেউ খুঁজেও দেখে না। লাবণ্য ধ্রুবকে ভুলে থাকার প্রয়াস করেছিল মাত্র। লাবণ্য বারান্দায় বসে চোখের পানি ফেলছে। ধ্রুবকে নিয়ে আসা মেয়েটি কখন এসে লাবণ্যর পাশে বসলো টের পেল না। মেয়েটি নিজ থেকেই কথা বলা শুরু করলো, তুমি তোমার কথা রাখোনি লাবণ্য। লাবণ্য মেয়েটার দিকে তাকালো। মনে পড়লো সেদিনের ঘটনা, যেদিন কফি শপে ধ্রুবর সাথে অন্য মুখে দেখে লাবণ্য চলে এসেছিল। তখন এই মেয়েটার সাথে দেখা হয়েছিল লাবণ্যর। মেয়েটার নাম নীরা, ধ্রুবর বস। খুবই সাধারণ পোশাকে চলাফেরা মেয়েটার। এত বড় পদে অবস্থান তার বোঝা মুশকিল। নীরা লাবণ্যকে দেখে বুঝে গিয়েছিল মেয়েটা ধ্রুবকে ভালোবাসে। সে লাবণ্যর সাথে কথা বলল। তাদের কথোপকথন এমন ছিল, তুমি খুবই ছোট, ধ্রুবর মন মানসিকতার সাথে তোমার খাপ খাওয়াতে হিমশিম খাবে। আমাকে আর চেষ্টা করতে হবে না, উনি অন্য কাউকে পছন্দ করে। নীরা হাসলো, আলগোছে মাথার চুলগুলো গুছিয়ে বলল, ধ্রুব প্রকৃত ভালোবাসা হলাম আমি, এ মেয়েটা ধ্রুবর বন্ধু মাত্র। লাবণ্য অবাক হয়েছিল। ভাঙা মন জোড়া লাগার পরিবর্তে পুনরায় ভেঙে গেল। লাবণ্য উত্তর দিল, ধ্রুব ভাইয়া যদি আপনাকে ভালোবেসে থাকে তাহলে আমি কখনো আপনাদের মাঝে আসবো না। ভেবে বলছো তো? লাবণ্য ভেবেই প্রেমে পড়েছিল, এবার ভেবেই দূরে সরে যাবে। নীরা হেসে সেদিন বলেছিল, তুমি ছোট হলেও খুবই চতুর একজন মেয়ে। লাবণ্য মলিন হেসে চলে এসেছিল। বর্তমানে লাবণ্যর মুখে রা নেই। মেয়েরা নিজেদের স্বার্থের জন্য কোন পর্যায়ে যেতে পারে তা ভাবনার বাইরে। লাবণ্য আজ নিজের ও ধ্রুবর কথা ভেবে এখানে পড়ে রয়েছে। ধ্রুব যদি লাবণ্যকে চলে যেতে বলে তবেই সে যাবে, নয়তো এখানেই পড়ে থাকবে। নীরা বিরক্ত হলো। লাবণ্যকে জানে মেরে ফেললে হয়তো শান্তি পেত, সে কিছুই করল না। ধ্রুবকে পেতে হলে ছলচাতুরির সাহায্য নিতেই হবে। লাবণ্য উদাসীন হয়ে বলল, আমি হয়তো ধ্রুব ভাইয়াকে ছাড়া বাঁচবো না। নীরা দাঁতে দাঁত চেপে প্রত্যুত্তরে বলল, ধ্রুব আমাকে ভালোবাসবে। লাবণ্য শান্ত সুরে বলল, ধ্রুব ভাইয়া শুধু আমাকেই ভালোবাসে, সারা জীবন বাসবে। এতটা আত্মবিশ্বাসী হয়েও না লাবণ্য, তোমার কথায় বাচ্চামো স্পষ্ট বোঝা যাচ্ছে। লাবণ্য উত্তর দিল না। তার দৃষ্টি অদূরে নিমজ্জিত। ধ্রুবর জ্ঞান ফিরে এসেছে। অতিরিক্ত চাপ নেওয়ার কারণে রক্তচাপ কমে গিয়েছিল। আকস্মিক ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়েছিল। ডাক্তার 3 ঘন্টার স্যালাইন দিয়েছে। সাদিপ বন্ধুর পাশে বসে আছে। ধ্রুব কথা বলছে না। চোখের সামনে লাবণ্যর সাথে ছেলেটার চিত্র ভেসে উঠেছে। ধ্রুব সাদিপকেও প্রশ্ন করলো না, চোখ বন্ধ করে রাখলো। সে এবার তাই করবে যা লাবণ্য চায়। লাবণ্যর ইচ্ছে অপূর্ণ রাখার মতো লাভার বয় ধ্রুব নয়। লাবণ্য ধীর পায়ে কেবিনে প্রবেশ করলো। ধ্রুবর বন্ধ চোখ জোড়া দেখে থমকে রইল। সাদিফের মনে হলো ধ্রুবর সাথে এবার ভালো কিছু ঘটবে। আজ লাবণ্যর চোখ জোড়াও ভিন্ন কথা বলছে।
সে লাবণ্যকে জায়গা করে দিয়ে কেবিন থেকে বের হয়ে গেল। লাবণ্য ধ্রুবর স্যালাইন লাগানো হাতটার উপর হাত বুলিয়ে দিল। ধ্রুবর চোখ গোড়া তৎক্ষণাৎ খুলে গেল। সে ভাবতেও পারেনি লাবণ্যকে দেখতে পাবে। লাবণ্যর ফ্যাচ ফ্যাচ কান্নার শব্দ সহ্য করতে পারল না ধ্রুব। মুখে বিরক্ত ভাব এনে বলল, কি শুরু করলি লাবণ্য? মৃত্যুর দুয়ারে প্রবেশ করা মানুষকেও ঠিকঠাক মতো মরতে দিবি না নাকি? লাবণ্য কান্নামাখা কণ্ঠস্বরে উত্তর দিল, মৃত্যুর কথা বলবে না ধ্রুব ভাইয়া? কেন, আমি মরে গেলে তুইও কি মরে যাবি? হ্যাঁ বললে কি একসাথে বেঁচে ফিরবে? ধ্রুব অবাক হলো। লাবণ্যর মুখ নিঃসৃত বাক্য বিশ্বাস হলো না। সে পুনরায় শুনতে চাইল। কি বললি? লাবণ্য ভয় পেল। ভাবল পুনরায় বললে যদি গালে থাপ্পড় পড়ে। সে মিনমিন সুরে বলল, আর বলবো না ধ্রুব ভাইয়া, আমি বাড়ি যাব। ধ্রুব বিড়বিড় করলো। আমাকে একা ফেলে যাস না লাবণ্য। লাবণ্য শুনল না। নীরা দরজা ঠেলে আসলো তখন। কান্না মিশ্রিত কণ্ঠস্বরে বলল, আপনার বুদ্ধি কবে হবে মিস্টার ধ্রুব? আমার জন্য আপনাকে কে এত বড় রিস্ক নিতে বলেছিল বলুন? ধ্রুব লাবণ্যর দিকে তাকালো। লাবণ্যর চোখের ভাষা পড়ার শিক্ষা সে ভুলে বসেছে। সেই ঘটনা পুনরাবৃত্তি ঘটল ধ্রুবর চোখের পাতায়। ধ্রুবর উচ্ছ্বসিত মন থমকে গেল তৎক্ষণাৎ। উকি দিল আগুনের ঝংকার। সে রিনরিনে সুরে লাবণ্যর উদ্দেশ্যে বলল, মিস নীরার সাথে আমার কিছু কথা আছে। লাবণ্য তুই কি? লাবণ্য অবিশ্বাসের চোখে তাকালো। নীরার দিকেও চোখ পড়ল। নীরা মুচকি হাসছে। ব্রু নাচিয়ে বলতে শুরু করলো, বড়দের কথার মাঝে থাকতে নেই মেয়ে, তুমি বাহিরে অপেক্ষা করো, আমাদের কথা শেষ হলে ডেকে নিব। লাবণ্য ধ্রুব ও নীরাকে একা রেখে কেবিন ত্যাগ করলো। তার গলা মরুভূমির মতো শুকিয়ে গেল। তৃষ্ণায় ঢোক গিলল কয়েকবার। ভেতরের পরিবেশের কথা ভেবে হাত কসলাতে লাগলো। নীরা যদি সবটা বলে দেয়, ধ্রুব তো তাকে ভুল বুঝবে। এমনিতেও দূরত্ব কম হয়নি। তাদের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ভিজতে অনেক দেরি। প্রায় 10 মিনিট পর নীরা চোখের পানি ফেলতে ফেলতে কেবিন থেকে বের হয়ে আসলো। যাওয়ার পথে লাবণ্যর দিকে তীর্যক দৃষ্টি ফেলতে ভুলল না, যেন লাবণ্যর জন্যই তার চোখে পানি। লাবণ্য দেখেনি ভাব নিয়ে ধ্রুবর কেবিনে প্রবেশ করলো। পেছন থেকে নীরা চোখের পানি মুছে পালালো। চোখ বন্ধ অবস্থায় ধ্রুব শুয়ে আছে। হাতে লাগানো স্যালাইন এক ফোঁটা করে শরীরে প্রবেশ করছে। ক্যানোলা লাগানোর অংশটুকু স্কচ টেপ দিয়ে আটকে দেওয়া হয়েছে। লাবণ্য আলতো করে সেখানটায় ছুঁয়ে দিল। ধ্রুবর দিকে আর চোখে একবার দেখলো। এবার ধ্রুবর ফুলে থাকা শিরার উপর আঙুল ছুঁয়ে দিতে থাকলো। ধ্রুব চোখ বন্ধ করা অবস্থায় ছিল। আকস্মিক বলে উঠল, তোর জন্য এত ভালো চাকরি চলে গেল লাবণ্য। লাবণ্য চমকে উঠল। এই তো ধ্রুব তাকে লাবণ্যী বলে ডেকেছে। তার মানে ধ্রুব কি আগের মতো হয়ে গেছে? প্রশ্নটা মস্তিষ্কে আসতে আনন্দে মন নেচে উঠল। শিরার উপর থেকে হাত সরিয়ে ভাবুক সুরে বলল, আমি কি করলাম? ধ্রুব চোখ খুলল। তার চোখে কি আছে লাবণ্য জানে না। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। ধ্রুব দেখলো লাজে লাবণ্যর গাল লাল টকটকে হয়ে আছে। ধ্রুবর চোখ সেখানেই আটকে রইল। মোহিত হয়ে গলে যেতে চাইল, কিন্তু এত সহজেই কি মনের ক্ষত মুছে যাওয়া সম্ভব? ধ্রুব বলল, জানতে হবে না, আগামী সপ্তাহে তোর জন্য সারপ্রাইজ আছে। এবার বাড়ি যা, আমি ঠিক আছি। লাবণ্য কথা শুনলই না। সে ঠায় বসে রইল। টেবিলের উপর রাখা ওষুধপাতি নাড়াচাড়া করতে থাকলো। ধ্রুব দেখলো লাবণ্যর ভাবভঙ্গি অন্যরকম, যেন ধ্রুবর সাথে মিশে যেতে চাইছে মেয়েটা। ধ্রুব তো এটাই চেয়েছিল, সকাল সন্ধ্যা মেয়েটা তার পিছু পিছু ঘুরঘুর করুক। ধ্রুব মনের না বলা কথা বুঝে নিক, ধ্রুবকে যত্ন করে ভালোবাসো। লাবণ্য টেবিলের উপরে থাকা ঔষধ ডাস্টবিনে ফেলে দিল। ধ্রুব তা দেখে বলল, মুফতে পাওয়া ওষুধগুলো ফেললি কেন? তোর মতো আমি এত বড় লোক নই যে এত ওষুধ কিনে খেতে পারবো। এমনিতেই চাকরি চলে গেছে, এখন তুই কি এই ওষুধ কিনে দিবি? সারা জীবন তোমাকে বসিয়ে রেখে চালাবো, তবুও কোনো পরনারীর পয়সা পকেটে গুছতে দিব না। ধ্রুব সুর টেনে বলল, বাবা, আজ এত অধিকার দেখাচ্ছিস যে? আসল সোনা পেয়েছি তাই। ধ্রুব চমকালো। চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, ধ্রুব থেমে যা, দুই এক কথাতে গলে যাস না। তোর ভালোবাসা এখন অন্য কারণ। ধ্রুব কপট রাগ দেখালো। দেয়ালের দিকে মুখ রেখে বলল, খুব ঘুম পাচ্ছে, লাইট বন্ধ করে দিবি? লাবণ্যর মন খারাপ হলো। সে ভেবেছিল কিছুক্ষণ ধ্রুবর সাথে গল্প করবে, ইনি বিনিয়ে মনের কথা জানাবে।
ধ্রুবকে বুঝাবে তাদের সম্পর্কে আসা উচিত। ধ্রুব তার মনোবাসনা পূরণ করতে দিল না। লাবণ্য লাইট বন্ধ করে দিল। ডাক্তার বলেছে 2 ঘন্টা লাগবে স্যালাইন শেষ হতে। লাবণ্য এতটুকু সময় বসে থাকবে। ধ্রুব চোখ বন্ধ করে রেখেছে। ঘুমানোর মিথ্যা ভান করে পড়ে রইল। কিছুক্ষণ পর মাথায় কারো হাতের পরশ অনুভব করলো সে। বুজে থাকা চোখ খিচে বন্ধ করে ফেলল ধ্রুব। এই প্রথম লাবণ্য স্ব ইচ্ছায় ধ্রুবকে ছুঁয়েছে। ধ্রুব ঢিপ ঢিপ মনে অস্থিরতা ছেয়ে গেল। ধ্রুবর সিল্কি চুলের গোড়ায় হাত পৌঁছতেই লাবণ্যর শরীরে শিরশিরে ভাব প্রকাশ পেল। লাবণ্য তবুও হাত সরালো না। মাথায় হাত বুলিয়ে দিলে তাড়াতাড়ি ঘুম চলে আসবে। বেশিক্ষণ ধ্রুব ঘুমের নাটক করতে পারল না। চোখ খুলে লাবণ্যর ডান হাত চেপে ধরে বলল, মায়া লাগাচ্ছিস কেন লাবণ্য? লাবণ্য উত্তর দিল, মেয়ে মানুষের মায়ায় কোনো খাত থাকে না ধ্রুব ভাইয়া। ধ্রুব অস্থির হয়ে গেল। ক্যানোলা লাগানো হাতখানা নাড়াচাড়া করতে শুরু করলো। লাবণ্য দেখল স্যালাইনের পাইপ বেয়ে অনেকখানি রক্ত উঠে গেছে। লাবণ্য চিৎকার করে উঠল। নড়বেন না ধ্রুব ভাইয়া। ধ্রুব শটান হয়ে শুয়ে রইল। একদম নড়াচড়া বন্ধ করে, মনটাকে কিছুতেই বেঁধে রাখতে পারছে না। লাবণ্য সেলাই উঁচু করে ধরে স্বাভাবিক করল। মিথ্যা রাগ দেখিয়ে বলল, বেশি নড়াচড়া করলে কিন্তু আমি চলে যাব। চলে যা। লাবণ্যর অভিমান হলো। সে তবুও ঠায় বসে রইল। ধ্রুব প্রকৃতির নিয়মের বাইরে গেল না। সুচালু চোখ দিয়ে লাবণ্যকে অবলোকন করতে থাকলো। ধ্রুব সুস্থ হওয়ার পরের শুক্রবারে সাদিফকে বাড়িতে ভালো মন্দ রান্না করার তাগাদা দিল। এমনিতেও সাদিফের মা ধ্রুবকে খুবই পছন্দ করেন। খুশিতে ডগমগ হয়ে ভালো মন্দ রান্না করলেন। মিষ্টির আইটেম করলেন 5 রকম। লাবণ্য এত আয়োজন দেখে চোখ কপালে। তখনও বুঝতে পারেনি এত আয়োজনের মূল কারণ লাবণ্যর জীবনের সাথে জড়িয়ে। দুপুর 2টা নাগাদ ধ্রুব এসে উপস্থিত হলো। আজ ধ্রুব একা আসেনি, সাথে 2 জন পুরুষকে নিয়ে এসেছে। একজন লাবণ্যর প্রাইভেট শিক্ষক অন্তর, অপরজন কাজী। লাবণ্যকে অন্তরের সাথে বিয়ে দেবে। ব্যাপারটি অদ্ভুত নয় কি? যাকে পাগলের মতো ভালোবাসে তাকে অন্যের হাতে তুলে দেওয়া বোকামি ছাড়া কিছুই না। লাবণ্য তখনও বিয়ের ব্যাপারে কিছুই জানে না। ধ্রুব নিজেই লাবণ্যর ঘরে আসলো। তাগাদা দিয়ে শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলল, তৈরি হয় না লাবণ্য। লাবণ্য ফ্লোরে বসে নেল পলিশ দিচ্ছিল। আকস্মিক ধ্রুবর কথা শুনে হাত ফসকে নেল পলিশ নিচে পড়ে গেল। সাথে সাথে সাদা টাইলস লাল রঙে মেখে গেল। লাবণ্য জিব্বা কেটে উঠে দাঁড়ালো। তাড়াহুড়ো করতে গিয়ে নেল পলিশে পা ডুবালো। দরজার কাছাকাছি আসাতে পায়ের ছাপ বসে গেল সেই জায়গাটুকুতে। লাবণ্য সেদিকে পাত্তা না দিয়ে ধ্রুবর কাছে এসে বলল, কোথাও নিয়ে যাবে ধ্রুব ভাইয়া? লাবণ্যর সরল প্রশ্ন শুনে ধ্রুব মায়া ভরা চোখে তাকালো। আজকের পর থেকে সরল মুখখানা দেখতে পারবে না ধ্রুব। আজকের পর লাবণ্যকে দেখার জন্য অধিকার থাকবে না ভাবতেই অন্তর কামড়ে ধরল কিছু। ধ্রুব দেখল লাবণ্যর মুখের চিরচেনা হাসি। সে উত্তর দিল, মনে আছে তোর লাবণ্য? আমার কাছে কিছু চেয়েছিলি, আমি আজ তোর সেই ইচ্ছা পূরণ করতে এসেছি। লাবণ্য বুঝল না, মনেও করতে পারল না তার বলা ইচ্ছের কথা। লাবণ্য শপিং ব্যাগ খুলে দেখল লাল রঙের জামদানির শাড়ি। ধ্রুবর কাছ থেকে কখনো শাড়ি পাওয়া হয়নি। কখনো কখনো ধ্রুব চকলেট আইসক্রিম নিয়ে আসলেও পোশাক উপহার দেয়নি। আজই প্রথম। লাবণ্য শাড়ি দেখে প্রফুল্ল চিত্তে বলে উঠল, আমার জন্য? আমি পরবো? আমি কি তোমাকে মনে সেই ইচ্ছের কথাটাও বলে দিয়েছি? ধ্রুব উত্তর দিল না। ঘর ছেড়ে বাইরে চলে গেল। এদিকে লাবণ্য নিজেকে লাল রানী সাজিয়ে ঘর থেকে বের হয়ে আসলো। বসার ঘরে ধ্রুবর পাশে অন্তরকে দেখে চমকালো। লাবণ্য ধীর পায়ে এগিয়ে এসে অন্তরের সামনাসামনি দাঁড়ালো। ধ্রুবর মনে হলো কেউ তার কলিজা কেটে নিয়ে চলে যাচ্ছে। নিশ্চয়ই লাবণ্য অন্তরের বুকে ঝাঁপিয়ে পড়বে। এই বুঝি ধ্রুবকে বলবে, আমার ইচ্ছে পূরণ করার কথা বলেছিলে ধ্রুব ভাইয়া, আমি অনেক খুশি। ধ্রুব আর ভাবতে পারল না। মাথা নিচু করে বসে থাকলো। এদিকে সাদিফের মায়ের মনও বিষণ্ণ। বাবা ছাড়া 2 সন্তানকে মানুষ করেছেন তিনি। মেয়ের জন্য ধ্রুবকে চেয়েছিলেন, কিন্তু আশা পূরণ হলো না। ধ্রুব সম্বন্ধ এনেছে, ওনার এখানে কিছু বলার নেই। ধ্রুব হাজারে কথা ভাবছিল। তখনই তার কানে লাবণ্যর স্বর ভেসে আসলো, আপনি এখানে কি করছেন স্যার? আজ কোচিং নেই? অন্তর রাগে হিস হিস করে উত্তর দিল, আমাকে সেই সুযোগ কেউ দিলে তো? এই লোকটার জন্য আমার আজকে টিউশনে মিস গেল। সকলের চোখ ধ্রুবর দিকে আটকালো। সে থতমত খেয়ে বলল,
পাত্র ছাড়া বিয়ে হবে নাকি, তাই এভাবে নিয়ে আসছি। লাবণ্য পাত্র সম্বোধনটা দুইবার বিড়বিড় করে রিপিট করে বোঝার চেষ্টা করলো কোন পাত্রের কথা বলছে। যখন বুঝতে পারলো তখন চিৎকার করে উঠল। পাত্র মানে? কার পাত্র? কার সাথে বিয়ের কথা আলোচনা করা হচ্ছে? ধ্রুব ভাবলো লুকোচুরি করে কি লাভ, আসল কথা বলে দেয়া হোক। ধ্রুব বলতে শুরু করলো। তুই সেদিন আমার কাছে তোর পছন্দের মানুষটাকে চেয়েছিলি না, আমি তোর পছন্দের মানুষকে নিয়ে এসেছি। সারা জীবনের জন্য যেন তোরা এক হয়ে যাস, সেই জন্য। লাবণ্য অবাক হলো, অন্তরের দিকে একবার তাকালো, অন্তরও তার মতো তাকালো। ভ্রুযুগল কুঁচকে লাবণ্যর উদ্দেশ্যে বলল, এভাবে আমাকে অপমান না করলেও পারতে লাবণ্য। আমি তোমাকে বোন ভেবেছিলাম, অথচ তোমার পরিবার। অন্তর রাগ করে চলে গেল। কেউ তাকে ফেরালো না। সাদিপ কপাল চাপড়ালো। সাদিপের মা রান্নাঘরে চলে গেল। কাজে কি করবে ভেবে না পেয়ে বলল, আমি কি চলে যাব? ডাকলেই চলে আসবেন, একসাথে সম্মানই দিয়ে দিব। কাজী চলে গেল। লাবণ্য হনহনিয়ে ঘরের দৌড় লাগালো। বসার ঘরে একমাত্র হতভম্ব ধ্রুব বসে রইল। সাদিপ পায়েসের বাটি হাতে নিয়ে বসার ঘরে আসলো। ধ্রুবর পাশে আয়েশ করে বসে বলল, থাপ্পড় কয়টা খেয়েছিস শুনেছিস? ধ্রুব কটমট চোখে তাকিয়ে বলল, ছেলেটার সাথে লাবণ্যর সম্পর্ক নেই, তুই আমাকে জানাসনি কেন? সাদিপের হাত থেকে চামচ পড়ে গেল। পানসে মুখ করে বলল, সব দোষ আমার। তোরই তো ইচ্ছে করছিল প্রেমিকার মনের মানুষ খোঁজার জন্য। আমি কি আমার বোনের জন্য ছেলে খুঁজতে গিয়েছিলাম? ধ্রুব মাথায় হাত রেখে ঝিম ধরে বসে রইল। আগে পরের ঘটনা জোর লাগিয়ে চমকে উঠল সে। বসা থেকে উঠে সোজা লাবণ্যর ঘরের দরজায় করাঘাত করলো। দরজা খোল লাবণ্য, কথা আছে। ভেতর থেকে লাবণ্যর জবাব আসলো, তোমার সাথে আমার কোনো কথাই নেই ধ্রুব ভাইয়া, তুমি চলে যাও। ধ্রুব পুনরায় দরজায় করাঘাত করলো। আমার দম বন্ধ লাগছে, একটু কথা বলবো, দরজাটা খোল প্লিজ। লাবণ্য ফোলা ফোলা মুখ নিয়ে দরজা খুললো। নাক টেনে বলল, কি বলবে বলো। ধ্রুব মনোযোগ সহকারে লাবণ্যকে দেখলো। লাবণ্য ধ্রুবর চোখে চোখ রাখছে না। তার মানে কি দাঁড়ায়? লাবণ্য তাকে ভালোবাসে নয় তো? ভাবনাটা মনে আসতেই শরীরে শিহরণ বয়ে গেল। ধ্রুব কিছু বলছে না বলে লাবণ্য দরজা আটকে দিতে চাচ্ছিল। ধ্রুব হাত দিয়ে দরজার হাতল আটকে দিয়ে বলল, কিছু বলতে চাস? লাবণ্যর চোখে পানি গড়িয়ে পড়ল। সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারল না। ধ্রুবর বুকে হাত দিয়ে আঘাত করতে করতে বলল, তুমি খুব খারাপ ধ্রুব ভাইয়া, আমার মনের কথা একটু বোঝো না। তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারলে? আমার বিয়ে হয়ে গেলে বুঝি বেঁচে যেতে? বলো বলো না। ধ্রুব মুচকি হাসল। লাবণ্যর হাত জোড়া হাতের মুঠোয় ধরে বলল, সেদিনের ধাক্কাটা সোজা বুকে লেগেছিল রে লাবণ্যী। শূন্য জীবনে বেঁচে থাকার ইচ্ছে তো সেদিনই জেগেছিল, বৃষ্টি ভেজা সন্ধ্যায়, যেদিন তোকে প্রথম মনে ধরেছিল। লাবণ্য খুশিতে কান্না করে দিল। ধ্রুব চোখের পানি মুছে বলল, ভালোবেসেছি বলে ভালোবাসার মানুষটার সকল আবদার পূরণ করতে চেয়েছি। খেয়ে জানতো আমার ভালোবাসার মানুষটা আমাকে চায়। আমি তোমাকে কখনো ক্ষমা করবো না ধ্রুব ভাইয়া। বিয়ে করে ফেল, তবেই গর্দবটা শাস্তি পাবে। সাদিফের আওয়াজ শুনে দুজন আলাদা হলো। সাদিফ দাঁত বের করে হেসে বলল, শুভ কাজে দেরি করতে নেই, চল চল, কাজই রেডি। ধ্রুব ভাবল সুযোগ হাতছাড়া করা যাবে না। সে লাবণ্যর দিকে তাকালো। লাবণ্য মাথা নাড়িয়ে না করতে থাকলো। ধ্রুব শুনলে তো লাবণ্যকে কোলে তুলে নিল। লাবণ্য নিজেকে ছাড়াতে ভুলভাল বকলো কিছুক্ষণ। কাজী বাড়ি পৌঁছতে পারেনি। সাদিফ আবার ধরে নিয়ে এসেছে। মানুষটা খুবই বিরক্ত। ধ্রুব লাবণ্যকে নিয়ে সোফায় বসলো। মাথার ঘাম মুছে ফেলার নাটক করে বলল, বেশ ভারী হয়েছিস তো লাবণ্য, বিয়েটা হতে দে, আগে তোকে দিয়ে হাত টেপাবো। আমি তোমাকে বিয়ে করবো না ধ্রুব ভাইয়া। ধ্রুব মুচকি হাসলো, ভ্রু নাচিয়ে বলল, তুই বিয়ে করবি, তোর ভাই সহ বিয়ে করবে। সাদিফ মিষ্টি রেডি করছিল। ধ্রুবর কথা শুনে বিড়বিড় করলো, শালা কখন যেন বলে ওঠে বোনকে ছেড়ে ভাইয়ের সাথে বাসর করব। ধ্রুব ও লাবণ্যর বিয়ে হয়ে গেল। লাবণ্য কান্না করলো না, কান্না করার সুযোগ পেল না। ধ্রুব এর আগে জোর করে নিজের বাড়ি নিয়ে আসলো। লাবণ্যদের বাড়ি থেকে ধ্রুবর ফ্ল্যাটে আসতে 10 মিনিট সময় লাগে। 4-5 গলি পর ধ্রুবর বাড়ি। রিকশা চড়ে নতুন বউকে বাড়ি নিয়ে এসেছে সে। লাবণ্য কৌতূহল হয়ে ধ্রুবর ফ্ল্যাট দেখছে। এত শৌখিনতাময় বাসস্থান আগে কখনো দেখেনি। লাবণ্য ঘুরে ঘুরে দেখছিল। ধ্রুব লাবণ্যর পেছনে এসে দাঁড়াতেই ধাক্কা খেল। লাবণ্য মাথা ঘুরিয়ে ধ্রুবকে দেখে বলল, ধাক্কা খেলে কেন? তুমি ইচ্ছে করে ধাক্কা খেয়েছো।
ধ্রুব লাবণ্যর নাকে কামড় দিয়ে বলল। ধাক্কা দিয়েছে, বেশ করেছি। এই কি করবি? লাবণ্যর ঝগড়া করার ইচ্ছে না, সে ধ্রুবকে জড়িয়ে ধরল। ধ্রুব এহেন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না, সেও জড়িয়ে ধরল। লাবণ্য মিনমিন করে বলল, তোমাকে ভুল বুঝেছিলাম বলেই দূরে সরে যাচ্ছিলাম, কিন্তু মনটা বেঁধে রাখতে পারিনি। ধ্রুব চমকালো, জিজ্ঞেস করলো ভুল বোঝার কারণ। লাবণ্য বিস্তারিত বলল। সব শুনে লাবণ্যর গালে দাঁত বসে সেখানটায় চুমু খেলো। আজ থেকে তোর শাস্তি শুরু, লাবণ্যি। অনেক কষ্ট দিয়েছিস, কড়ায় গন্ডায় সব শোধ করব। লাবণ্য শাস্তি পেয়েছে, ভালোবাসার শাস্তি। এখনো প্রতি বৃষ্টি ভেজা সন্ধ্যায় ধ্রুব বুকে শুয়ে রাখে লাবণ্যকে, মাথার চুলগুলো এলোমেলো করে দেয় অনায়াসে। লাবণ্য ধ্রুবর বুকের ওপর কান পেতে রাখে, হৃদয় স্পন্দনের আওয়াজ শুনে মুচকি হাসে। এভাবেই চলছে লাবণ্য ও ধ্রুবর জীবন।